আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। আপনারা সবাই আয়েশাপুরীর গল্প শোনার জন্য অনুরোধ করেন, তাই আজকে সবার পছন্দের আয়েশাপুরীর গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা সাজানো আয়েশাপুরী ও বামন জিনদের নিয়ে। গল্পটা অনেক রহস্যময় ইন্টারেস্টিং হতে চলেছে। আয়েশাপুরীকে নিয়ে এই চ্যানেলে আরও 7-8টা গল্প আপলোড করা আছে, ওগুলো শুনে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আর আমি শুরু করছি আয়েশাপুরীর গল্প। ঘড়িতে রাত 12টা। এরকম একটা সময় আমিও আমার বন্ধু আসছি পাশের গ্রামের একটা মেয়ে জিন ছাড়ানো দেখতে। আপনাদের অবাক করা একটা ঘটনা বলি। একটা যুবতী মেয়েকে জিন ধরেছে। মেয়েটাকে জিনে ধরায় সেই মেয়েটা অদ্ভুত রকম কাজ করছে। মেয়েটার মা বাবা মেয়েটাকে ঘরে আটকে রাখলে তাকে নাকি খুঁজে পাওয়া যায় না। মানে ভেতর থেকে দরজা দেয়া থাকে কিন্তু মেয়েটা গায়েব হয়ে যায়। শুধু এরকম ঘটনাই ঘটে না, মেয়েটা নর্মাল মানুষের খাবার খায় না। মেয়েটা কাঁচা মাছ মাংস অথবা পচা কোনো খাবার খায়। মেয়েটার এমন কাণ্ডে গ্রামের অনেকেই দেখতে আসে। এদিকে মেয়েটার বাবা মা কবিরাজ নিয়ে আসলেও কোনো লাভ হয় না তাতে। কোনো উপায় না পেয়ে মেয়েটার বাবা অন্য একজন কবিরাজকে নিয়ে আসছে জিন ছাড়াতে। আমিও আমার বন্ধু সে জিন ছাড়ানো দেখতেই এত রাতে আসছি। আমিও আমার বন্ধু দাঁড়িয়ে আছি। আমাদের মতো গ্রামের আর অনেকে আসছে মেয়েটার জিন ছাড়ানো দেখতে। আমরা চুপ করে দাঁড়িয়ে এদিকে কবিরাজ আসলেন। এসে মেয়েটার মা বাবাকে বললেন, মেয়েটাকে আমার সামনে নিয়ে আসেন। কবিরাজের কথায় মেয়েটাকে সামনে নিয়ে আসায় কবিরাজ মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? তুই এই মেয়েটাকে কেন ধরলি? কেনই বা মেয়েটাকে দিয়ে অদ্ভুত কাণ্ড করাচ্ছিস? কবিরাজের কথায় মেয়েটার ভেতরে থাকা জিনটা চুপ করে রইলেন। এদিকে তখন কবিরাজ বললেন, বল, কথা বল। চুপ কেন? কথা বলবি নাকি অন্য ব্যবস্থা করব? কিন্তু এবারও মেয়েটার ভেতরে থাকা জিনটা কিছু না বলে চুপ করে রইলেন। এটা দেখে কবিরাজ পানিতে ফু দিয়ে মেয়েটার শরীরে ছিটিয়ে দিলেন। কিন্তু এতেও কোনো লাভ হলো না। শেষমেশ কোনো উপায় না পেয়ে কবিরাজ একটা বোতল বের করলেন আর বললেন, কথা বল, নইলে তোকে বোতলে বন্দি করব। কবিরাজের এরকম কথায় সেই মেয়েটা কবিরাজকে একটা থাপ্পড় দিয়ে বলল, আমাকে কথা বলাতে পারিস আর তুই নাকি আমাকে বন্দি করবি? চলে যা এখান থেকে, নইলে তোকে এখানেই মেরে ফেলব। মেয়েটার ভেতরে থাকা সেই জিনটার কথায় কবিরাজ বুঝতে পারলেন ওনার দ্বারা এটা সম্ভব না। তাই কবিরাজ মেয়েটার বাবাকে বললেন, আমি এই জিনটার সাথে পারবো না, আপনারা পাশের গ্রামের সালাম কবিরাজকে নিয়ে আসতে পারেন। কথাটা বলে চলে গেলেন সে কবিরাজ। এদিকে তখনই মেয়েটার বাবা বললেন, এখন সালাম কবিরাজকে কোথায় পাবো? তখন একজন বললেন, পাশের গ্রামে ওনার বাড়ি, ওখানে গেলেই পাবেন। ওনার কথায় আমি বলে উঠলাম, এখন কি লাভ হবে না, সালাম দাদুকে পাবেন না, কারণ সালাম দাদু শহরে গেছেন একটা কাজে। দাদু পরশুদিন আসবে। আমার কথায় মেয়েটার বাবা বললেন, তুমি কিভাবে জানলে তোমার বাড়ি কি ওনার ওখানে? ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ, সালাম দাদু ও আমার বাড়ি পাশের গ্রামে। সালাম দাদু আমার গ্রামবাসী। দাদু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি কোথাও জিনপুরি ছাড়াতে গেলে আমি ওনার সাথে যাই। আমি দাদুর বিষয়ে সব জানি। দাদু শহরে গেছে, পরশুদিন আসবে। আপনার আর কষ্ট করে ওনার কাছে যেতে হবে না। দাদু শহর থেকে ফিরলে আমি ওনাকে বলে এখানে নিয়ে আসব। আপাতত আপনি আপনার মেয়েকে মসজিদের ইমামের কাছে থেকে ঝাড়ফুঁক দিয়ে আগলে রাখুন। কালকের দিনটা কোনোভাবে কেটে গেলে পরশুদিন দাদু আসবে এখানে। এই বলে আমি আমার বন্ধু সেখান থেকে চলে গেলাম আমাদের গ্রামে। আমাদের গ্রামে যাওয়ার আমার বন্ধু বললেন, নিশাদ, আমার বাড়িতে এসে গেছে, আমি বাড়ি যাই। তুই কি একাই বাড়ি যেতে পারবি? ওর কথায় আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, যেতে পারবো, সমস্যা নেই, তুই বাড়িতে যা। কথাটা বলে আমি বাড়ির দিকে যেতে লাগলাম। রাত তখন 12:30। আমি হঠাৎ আমার সামনে সাদা কাপড় পরা একজন মহিলা এসে দাঁড়ালেন। ওনার মুখ দেখা যাচ্ছে না, কারণ মুখের সামনে চুল। আমি ওনাকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বললাম, এই যে ভূতের রানী, আপনাকে আর ঢং করতে হবে না, আমি এগুলোতে ভয় পাই না। কি ভাবছেন আপনি? আপনাকে চিনতে পারবো না? আপনি হলেন আয়েশাপুরী, আমার কলিজা, আমার পরি বউ।
আমার কথায় আয়েশা মুখ থেকে চুলগুলো সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সালাম দাদুর সাথে থাকতে থাকতে এখন ভয়টাই সব চলে গেছে নাকি? তুমি আমাকে চিনলে কিভাবে? আয়েশা পরীর কথায় ওকে আমি বললাম, তোমার হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল দেখে চিনতে পারছি, মুখ দেখিনি তাতে কি হয়েছে? আমার কথায় আয়েশা আমার পাশে হাঁটতে হাঁটতে বলল, তাই না? আমার স্বামীটা আমাকে এত চেনে। তার স্বামী, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? জিনে ধরা মানুষকে কি আগে কখনো দেখেননি? দেখেছি, তবুও বন্ধু জোরাজোরি করলো, ওর জোরাজোরিতে গেলাম দেখতে, কিন্তু কবিরাজ তো সেই জিনটাকে ছাড়াতেই পারল না। আমার কথায় আয়েশা বললেন, পারবে কিভাবে? ওটা তো বামন জিন। বামন জিনেরা অনেক শক্তিশালী হয়। বামন জিন? এটা আবার কেমন? তখন আয়েশা পরী বলল, বামন বোঝো না? মানুষদের মধ্যে ছোট আকারে যে মানুষ থাকে তাকে তোমরা বামন বা বন মানুষ বলো না? ওরকম খাটো আকৃতির জিন আছে, তাদেরকে বামন জিন বলা হয়। ও তাই? আচ্ছা তাই, আমি তো আগে জানতাম না। আমার কথায় আয়েশা বললেন, সালাম দাদুকে জিজ্ঞাসা করিও। সালাম দাদু তো পুরনো কবিরাজ, ওনার জানা নিশ্চয়ই বামন জিনের কোনো ঘটনা আছে। এবার চলো, বাড়িতে চলো। মা বাবা তোমার কথা জিজ্ঞাসা করছিল, আমি বলেছি বাইরে গেছে, আসতেছে। আয়েশার কথায় আমি কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম বাড়িতে। আপনারা যারা আয়েশা পরীর বিষয়ে জানেন না তাদের একটু বলে নিই, আমি নিশাদ। আয়েশা পরীর গল্পের মধ্যে আমার বউ, আয়েশা পরী আমার বউ, আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আয়েশা পরীর হাতে একটা চুড়ি আছে যেটার শক্তি অনেক। আয়েশা পরী সেই চুড়িটার জন্য কোনো জিন পরী আয়েশার সাথে শক্তিতে পারে না। গল্পটা শুনতে থাকুন, সামনে সব বুঝতে পারবেন। এখন গল্পে ফিরি। আয়েশার কথা আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর আয়েশাকে বললাম, আয়েশা, মা বাবা কি ঘুমিয়েছে? আমার কথার জবাবে আয়েশা বললেন, হ্যাঁ, মা বাবা খাবার খেয়ে ঘুমিয়েছে। তোমার জন্য খাবার এনে রাখছি, খাবার খেয়ে নাও। ওর কথায় আমি খাবার খেতে লাগলাম আর আয়েশাকেও খাইয়ে দিতে লাগলাম। খাবার খাওয়ার সময় আয়েশা বলল, সালাম দাদু শহরে গিয়েছেন কেন? কোনো দরকারি কাজে নাকি কবিরাজি করতে? আয়েশার কথা ওকে বললাম, দাদুর কেমন বোনের বাসায় নাকি সমস্যা, রাত হলে নাকি ওই বাসার ছাদে কেউ হাঁটাচলা করে, তাই দাদুকে ডেকে নিয়ে গেছে। দাদু কাল বাদ পরশু চলে আসবে, আমাকে ওরকমভাবে বলে গেছে। আমার কথা আয়েশা বললেন, জানো নিশাদ, আমার একটা কথা বারবার মনে পড়ে। সালাম দাদু না থাকলে হয়তো তোমার আমার পরিচয় হতো না, একে অপরকে ভালোবাসতাম না আর বিয়েও করতাম না। সালাম দাদু আসলে অনেক ভালো মানুষ। আমি যখন প্রথম প্রথম সালাম দাদুর বিষয়ে খোঁজ নেই তখনই বুঝতে পারি উনি ভালো মানুষ, উনি মানুষের উপকার করে। উনি যদি ভালো মানুষ না হতেন তাহলে শুরুতে ওনাকে মেরে ফেলতাম। উনি ভালো বলে ওনাকে কিছু করিনি, আর ওনার মাধ্যমে তোমার সাথে পরিচয়, ভালো লাগা আর শেষমেশ বিয়ে। আয়েশার কথা ওকে বললাম, ঠিক বলেছ, আমিও সালাম দাদুর সাথে অনেক ঘুরেছি। উনি আমার আপন দাদু না হয়েও আমাকে আপন নাতির মতো আদর করে ভালোবাসে। দাদুর বিষয়ে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। খাওয়া শেষে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম সে রাতের মতো। পরদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঘরে বসায় মা বলল, আমার ছেলেটা কি সব কাজকর্ম বাদ দিয়ে কবিরাজি শুরু করলো নাকি? আমি বলি কি, সালাম চাচার মতো তুইও কবিরাজ হয়ে যা, তাহলে তোর মানুষের জিন ছাড়ানো দেখাও হবে, জিন ছাড়াও হবে। মায়ের কথা এসে আসতে লাগলেন। এদিকে তখন আমি মাকে বললাম, মা, হব, একদিন দেখে নিও। হ্যাঁ, সেই দিনের অপেক্ষা করতে করতে না জানি মারাই যাই। এসব কবিরাজি টপিরাজি করতে পারবি না, ওগুলো কঠিন কাজ। এর থেকে নিজের বাবার দোকানটা সামলা, এটাই ভালো হবে। তোর বাবার জন্য কি মায়া হয় না? মায়া তো হয়, কিন্তু আমি তো এখনো ছোট, আর একটু বড় হই তারপর। আমার কথায় মা মুচকি এসে বলল, তুই ছোট? 25 বছর বয়স তোর, তুই ছোট? তুই যদি ছোট হোস তাহলে তোর থেকে কম বয়সী ছেলের কি কচি খোকা? মায়ের কথায় হাসতে হাসতে বললাম, ওরকমই, এখন খাবার দাও, খিদে লেগেছে। আমার কথায় মা খাবার দিলেন আর সবাই মিলে একসাথে খাবার খেলাম। খাবার শেষে ঘরে চলে গেলাম। আমি গত রাতে সেই জিনে ধরা মেয়েটার বাবাকে বলছিলাম সালাম দাদু বাড়িতে আসলে ওনাদের ওখানে নিয়ে যাব। সেই অপেক্ষায় ছিলাম আমি। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে পরের দিন সালাম দাদু বাড়িতে আসলেন। সালাম দাদু বাড়িতে আসার সময় আমি ওনার সাথে দেখা করতে সালাম দাদুর বাড়িতে গেলাম। ওনার বাড়িতে গিয়ে দাদিকে বললাম, আরে দাদি, কবিরাজ সাহেব কোথায়? শহরে গিয়ে আবার কোনো ম্যাডামকে বিয়ে টিয়ে করে নিয়ে আসছে নাকি আবার? এই কথায় সালাম হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসলেন। দাদু বাইরে এসে বললেন,
এই বুড়ো বয়সে কে বিয়ে করবে আমাকে? আমার কি আর সেই বয়স আছে রে? কেমন আছিস তুই? তোর পরিবার কি খবর? আলহামদুলিল্লাহ দাদু, ভালো আছি। আয়েশা ভালো আছে। তুমি কেমন আছো? শহর কেমন দেখলে? আমার কথার জবাবে দাদু বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, শহর ভালোই দেখলাম। দাদুর কথায় ওনাকে বললাম, দাদু তোমার একটা কাজ আছে, তোমাকে এক জায়গায় যেতে হবে। আমার কথায় দাদু জিজ্ঞাসা করায় আমি সেই মেয়েটার বিষয়ে সব খুলে বললাম। সব শুনে দাদু বললেন, তুই যেহেতু ওই মেয়েটার বাবাকে কথা দিয়ে আসছিস আমাকে নিয়ে যাবি, তাহলে তো যেতে হবেই। তুই এক কাজ কর, আজকে বিকালের দিকে আমার এখানে আসিস, দুজন মিলে একসাথে যাব। আমি বরং এখন একটু ঘুমিয়ে নেই, বুঝতেই পারছিস শহর থেকে আসলাম সকালেই। দাদুর কথায় আমি রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর দাদুর কথা মতো সেদিন বিকালে আসলাম দাদুর কাছে। আমি বিকালে দাদুর কাছে আসায় দাদু বললেন, চল আমাকে নিয়ে চল পাশের গ্রামের লোকটার বাড়িতে। দাদুর কথা মতো দুজনে রওনা করলাম পাশের গ্রামের সেই লোকটার বাড়িতে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সন্ধ্যার দিকে সেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা সেখানে যাওয়ায় সেই মেয়েটার বাবা আমার দিকে তাকাতে আমি বললাম, ইনি সালাম কবিরাজ, আপনাকে বলছি না উনি শহর থেকে আসলে ওনাকে নিয়ে আসবো। আমার কথা মতো ওনাকে নিয়ে আসলাম। আমার কথায় উনি দাদুকে সালাম দিয়ে বললেন, আসুন কবিরাজ সাহেব, ঘরে আসেন। তখন সালাম দাদু বললেন, মাগরিবের আজান দিয়েছে, আমাকে একটা ঘর দিন, আমি নামাজটা পড়ে নিই। দাদুর কথায় ওনাকে একটা ঘর দেয়ায় সালাম দাদু নামাজটা পড়ে নিলেন। নামাজ শেষে দাদু বললেন, আপনার মেয়ে কই, যে মেয়েটাকে জিনে ধরেছে? দাদুর কথায় সেই মেয়েটার বাবা মেয়েটাকে দাদুর সামনে নিয়ে আসলেন। মেয়েটার সামনে আসায় আমরা যা দেখলাম, ওর 2 হাত ও 2 পা শিকল দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটার অবস্থা খুব খারাপ, দেখে পাগলির মতো লাগছে। এমন অবস্থা দেখে সালাম দাদু বললেন, মেয়েটার শিকল খুলে দিন। দাদুর কথা মতো মেয়েটার বাবা তাই করলেন। মেয়েটার শরীর থেকে সকল বাঁধন খুলে দিলেন। তখন দাদু বললেন, ওকে আমার সামনে বসিয়ে দিয়ে সবাই একটু দূরে চলে যান। দাদুর কথায় মেয়েটা বসিয়ে দূরে চলে যাওয়ায় দাদু দোয়া পড়ে মেয়েটার শরীরে ফু দিলেন। দাদু ফু দেয়ায় সেই মেয়েটা বড় বড় চোখ করে দাদুর দিকে তাকাতে দাদু বললেন, এই কি তুই? বল বল তাড়াতাড়ি, তোর আসল পরিচয় দে। দাদুর কথায় মেয়েটার শরীর থেকে জিনটা মোটা গলায় বলে উঠল, সালাম, আমি তোর বিষয় জানি, তুই আমার সাথে যুদ্ধে পারবি এটাও জানি, কিন্তু তুই জানিস না আমার বিষয়, তুই এটাও জানিস না আমার সৈন্যর সংখ্যা কত। ওর কথায় সালাম দাদু বললেন, তোর সৈন্যর সংখ্যা কত এটা জেনে তো আমার লাভ নেই, আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। তুই কে? এই মেয়েটাকে কেন ধরেছিস? দাদুর কথার জবাবে জিনটা বললেন, আমি বামন সর্দার। আমি একদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এই মেয়েটা চুল ছেড়ে দিয়ে আমার ছায়াতে পা দিয়ে চলে গিয়েছিল, তাই আমি ওকে ধরেছি, এখন আমি ওকে নিয়ে যাব। ওর কথায় দাদু বললেন, তুই তো জিন, তুই থাকিস অদৃশ্যভাবে, এখন এই মেয়েটা কিভাবে জানবে তুই এই পথ দিয়ে যাচ্ছিলি? মেয়েটা না জেনে তোর ছায়াতে পা দিয়েছে, তাই ওর কোনো ক্ষতি না করে এখান থেকে চলে যা। দাদুর কথায় জিনটা বললেন, না আমি যাব না, আমাদের একটা নিয়ম আছে, কোনো মানুষকে ধরলে 11 দিন না যাওয়া পর্যন্ত তাকে একবারে নিয়ে যেতে পারি না। 11 দিনের আগে এমনিতেই ক্ষতি করতে পারি, মারতেও পারি, কিন্তু ওকে আমাদের রাজ্যে নিয়ে যেতে হলে 11 দিন লাগবে। ভাগ্য ভালো এখনো 11 দিন হয়নি, নইলে ওকে একেবারে নিয়ে যেতাম। একেবারে কেন, 1 সেকেন্ডের জন্য তুই ওকে নিতে পারবি না। তুই এখনই মেয়েটাকে ছাড়বি আর বলে ওর দিকে নজর দিবি না। কথাটা বলে দাদু পানিতে দোয়া পরে ফু দিয়ে মেয়েটার শরীরে ছিটিয়ে দিয়ে বলল, বল যাবি কিনা, কথাটা মুখ দিয়ে বের করবি কিনা, হ্যাঁ ছাড়া। দাদুর কথায় সে বামন জিনটা বললেন, সালাম, তুই জানিস তুই কাকে নিয়ে খেলছিস? আমার চুল পরিমাণ ক্ষতি হলে তোর পেছনে লাগবে হাজার হাজার জিন। নিজেরও নিজের পরিবারের ভালো চাস তো এখান থেকে চলে যা, নইলে ভয়ানকভাবে মৃত্যু হবে তোর। ওই জিনটার কথায় সালাম দাদু আর কোনো কথা না বলে মেয়েটার বাবাকে বললেন, একটা কাচের বোতল দিন তো। দাদুর কথায় মেয়েটার বাবা একটা কাচের বোতল দেয়ায় দাদু মেয়েটার শরীরে থাকা সেই জিনটাকে বোতলবন্দি করে ফেললেন। দাদু জিনটাকে বোতলবন্দি করার সময় জিনটা দাদুকে অনেক ভয় দেখায়। শেষমেশ উপায় না পেয়ে দাদুর কাছে ক্ষমা চাই, তবুও কোনো লাভ হয় না। দাদু ওকে বোতলবন্দি করে। জিনটাকে বোতলবন্দি করার পর সালাম দাদু মেয়েটার বাবাকে বললেন, আল্লাহর রহমতে এখন থেকে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে,
এখন থেকে আপনার মেয়ের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই বলে সালাম দাদু আমি বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় একটা নদীতে জিনটাকে বন্দি করা বোতলটা নদীতে ফেলে দিলেন। বোতলটা ফেলে দিয়ে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। তখন আমি দাদুকে বললাম, দাদু, জিনটাকে বন্দি করে বোতলটা ফেলে দিলে এতে সমস্যা হবে না? তখন দাদু বললেন, সব জিনেরা একরকম হুমকি দেয়, ওসব নিয়ে ভাবিস না। তখন আমি দাদুকে বললাম, আচ্ছা দাদু, এই বামন জিনেরা নাকি অনেক শক্তিশালী হয়, তোমার জানা কি বামন জিনের কোনো ঘটনা নেই? থাকলে আমাকে বলো তো, শুনতে ইচ্ছে করছে। আমার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ আছে, কিন্তু ঘটনাটা একটু বড়। এখন তো রাত হয়েছে, তুই কাল সকালে আমার বাড়িতে আসিস, আমি তোকে সেই গল্পটা বলবো। দাদুর কথায় রাজি হয়ে সেই রাতের মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাবার পর দেখলাম মা বাবা খাবার খাচ্ছে। আমাকে দেখে বাবা বললেন, নিশাত, কোথায় গিয়েছিলি? বাবার কথার জবাবে মা বলল, কই আর যাবে, তোমার ছেলে যাবার ওই একটাই জায়গা আছে, সালাম কবিরাজ। সালাম চাচার সাথে কোথাও গেছে মনে হয়। মায়ের কথায় বাবা আমাকে বললেন, তোর কি এইসব পরিজিন ভালো লাগে রে? একটা পরীকে তো বিয়ে করেছিস, ওর সাথে সংসার করছিস, এরপর তোর জিনপুরীদের ছাড়ানো দেখতে এত ইচ্ছে। বাবার কথায় আমি জবাবে বললাম, আসলে বাবা, ওসব দেখতে ভালো লাগে, আর সালাম দাদুর সাথে ভালো একটা সম্পর্ক হওয়ায় উনিও আমাকে সাথে করে নিয়ে যায়। আমার কথায় মা বললেন, হয়েছে, এসব আর নতুন করে বলতে হবে না, যা হাত মুখ দিয়ে খেতে আয়, তোর জন্য বৌমা না খেয়ে বসে আছে, বৌমা তুমিও খেতে আসো। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে ঘরে যাওয়া আয়শা বলল, কি হলো, দাদুই জিনটাকে বন্দি করেছে বুঝি? আয়শার কথা জবাবে ওকে বললাম, তুমি তো সব জানো, সব জিনও আমাকে জিজ্ঞাসা করো কেন? তুমি মনে হয় অদৃশ্যভাবে ওখানে যাও, তাই না? আমার কথা শুনে আয়শা বলল, যাব না, তোমাকে একা ছাড়বো তোমার যদি কিছু হয়? অবশ্য সালাম দাদু তোমার সাথে থাকলে তেমনটা ভয় নেই, তবুও মাঝে মধ্যে ভয় হয়, তাই অদৃশ্যভাবে তোমার খোঁজ নিতে চাই। আয়শার এমন কথা ওকে বললাম, জানো, সালাম দাদু আমাকে বলেছে বামন জিনদের নিয়ে গল্প বলবে, আমাকে কালকে ওনার বাড়িতে যেতে বলেছে। তাই নাকি? তাহলে তোমার সাথে আমিও যাব। আয়শার কথা আমি হাসতে হাসতে বললাম, তুমি পরী হয়ে জিনের গল্প শুনবো নাকি? হ্যাঁ শুনবো, তুমি শুনতে পারলে আমি পারবো না কেন? কাল তোমার সাথে আমিও যাব, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। আয়শার কথা আমি রাজি হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকালে আয়শাকে বললাম, এই চলো সালাম দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। আমার কথা আয়শা রাজি হওয়ায় আমি ওকে নিয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে গিয়ে দাদুকে বললাম, দাদু দেখো কাকে নিয়ে এসেছি, তোমার বাড়িতে মেহমান আসছে, খাবারের ব্যবস্থা করো। আমার কথায় দাদু আয়শার দিকে তাকিয়ে বলল, আরে আয়শা, কেমন আছিস? জি দাদু, আলহামদুলিল্লাহ। নিশাত বলল আপনি নাকি ওকে আজকে গল্প শোনাবেন, তাই ওর সাথে আমিও গল্প শুনতে আসলাম। আয়শার এমন কথায় দাদু বললেন, বাহ বাহ, পরী হয়ে জিনদের গল্প শুনবে? পরীরা, তাহলে তো গল্প শোনো। দাদুর কথায় দাদি পাশের ঘর থেকে মিষ্টি এনে নিয়ে বললেন, শোনালেই শোনে, পরী হয়েছে বলে কি গল্প শুনতে পারবে না? এই বলে দাদি মিষ্টিগুলো আয়শার হাতে দিলেন। এদিকে তখন দাদু বললেন, খাও, শহর থেকে ফেরার পথে মিষ্টিগুলো নিয়ে আসছি, খুব ভালো খেতে। দাদুর কথায় আয়শা আমার দিকে তাকালে। আমি একটা মিষ্টি নিয়ে খেতে খেতে বললাম, খাও। তখন আয়শা মিষ্টিগুলো খেতে লাগলেন। খাওয়া শেষে দাদুকে বললাম, দাদু এখন বলো তো, আমাকে কোন জিনের ঘটনাটা শোনাতে চাইলে? আমার কথায় দাদু বললেন, তোকে বামন জিনের ঘটনা শোনাতে চাইছি। বামন জিনেরা আকারে অনেক ছোট বন মানুষের মতো হয়। আজ থেকে 1 বছর আগের ঘটনা। একদিন আমার কাছে একজন মহিলা, তার স্বামী ও একটা ছোট বাচ্চা আসে। আমি ওনাদের দেখে জিজ্ঞাসা করলে ওনারা বলে, আপনি কি সালাম কবিরাজ? ওদের কথার উত্তরে আমি বলি, হ্যাঁ আমি সালাম কবিরাজ। আপনারা কে, কোথা থেকে আসছেন? আমার কথায় জবাবে ওই লোকটা বলে, কবিরাজ সাহেব, আমাদের বাড়ি বেশ দূরে, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমাদের মেয়েটা আজ বেশ কিছুদিন ধরে অসুস্থ, আমাদের মেয়েকে জিনে ধরেছে। সে জিনটা যখন আমাদের মেয়ের শরীরে ভর করে, তখন মেয়েটা চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, জ্বলে গেল, আমার শরীর পুড়ে গেল। মেয়েটার শরীরে থাকা ওই জিনটা আরো বলে, আমি একে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। ঘটনাটা এখানেই থেমে থাকেনি। মেয়েটা হঠাৎ করে বমি করে, সেই বমির সাথে বের হয়ে আসে রক্ত। আমার মেয়েটাকে নিয়ে অনেক সমস্যা আছে, আমরা আপনার অনেক নাম ডাক শুনে আপনার কাছে আসছি, আপনি দয়া করে কিছু একটা করুন আমার মেয়েটার জন্য। ওদের কথা আমি বলি, দেখুন
সব বিপদ ও সমস্যা এগুলো থেকে রক্ষা করেন আল্লাহ তাআলা। আমরাও ওসিলা হয়ে কাজ করি আর কি। আপনারা অনেক দূর থেকে আসছেন, সাথে আপনাদের ছোট বাচ্চা আছে। আপনারা বসুন, একটু আরাম করুন, তারপর আমি আপনাদের সাথে যাব। ওরা আমার কথায় বসায় আমি পানি এনে খেতে দিলাম। পানি খাবার পর ওনাকে খাবার খেতে বললে ওনারা বললেন না, ওরা খাবার খাবে না। তখন আমি ওদের বললাম, এবার চলুন, আপনার বাড়ি যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। যদি আজকে বেশি রাত হয় তো আজ আর বাড়িতে ফিরবো না, আপনাদের বাড়িতেই থাকবো। আমার কথা ওরা রাজি হওয়ায় আমি ওদের সাথে চলে যাই ওদের গ্রামে, ওদের বাড়িতে। আমি ওদের বাড়িতে যাওয়ায় ওনারা আমাকে বসতে দেন। ওদের কথা মতো আমি বসে বলি, আপনাদের মেয়েটা আমার সামনে নিয়ে আসুন। আমার কথা মতো ওরা ওনাদের মেয়েকে আমার সামনে নিয়ে আসে। মেয়েটা আমার সামনে এসে আমাকে সালাম দেয়। আমি মেয়েটা সালামের উত্তর দিয়ে বলি, কেমন আছো মা? আমার কথায় মেয়েটা উত্তর দেয়, ওকে বলি, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমার কথায় মেয়েটা এক গ্লাস পানি নিয়ে আসায় আমি সেই পানিতে দোয়া কালাম পরে ফু দিয়ে মেয়েটাকে খেতে বলি। আমার পরা পানি মেয়েটা খাওয়ায় একটু পরেই আমি সামনে মেয়েটা রক্ত বমি করে। ওর বমির সাথে কালো রক্ত বের হতে থাকে। মেয়েটার এরকম বমি করা দেখে আমার সন্দেহ হয় মেয়েটাকে কেউ কালো জাদু করেছে কিনা। কালো জাদু করে কিছু খাওয়ালে বা কোনো জিন পচা কিছু খাওয়ালে মানুষেরা এরকম বমি করে। মেয়েটা বমি করার একটু পর আবার স্বাভাবিক হয়ে যায়। তখন আমি মেয়েটার বাবাকে বলি, আমার সামনটা একটু পরিষ্কার করে দিন তো। আমার কথা মতো আমার সামনে কিছু জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে আমি সেখানে একটা গোল বৃত্ত আঁকি। গোল বৃত্ত আঁকার পর মেয়েটাকে সেই গোল বৃত্তের ভেতরে বসিয়ে সেই জিনটাকে হাজির করার চেষ্টা করি। আমি বেশ কিছুক্ষণ পর সেই জিনটা মেয়েটার শরীরে হাজির হয়। জিনটা হাজির হওয়ায় আমি জিজ্ঞাসা করি, কে তুই? আমার কথার জবাবে ও বলে, আমি কে সেটা তোকে জানতে হবে না, তুই শুধু এটা জেনে রাখ, এই মেয়েটাকে আমি ছাড়বো না, আমার যা করার আমি সেটা করব। ওই জিনটার কথা আমি বললাম, কেন, মেয়েটা কি দোষ করেছে? আমার কথার জবাবে ওই জিনটা বললেন, মেয়েটা কিছুই করেনি, দোষ করেছে মেয়েটার বাবা। আমি এদের বাড়ির পেছনে একটা বড় গাছে থাকি। কিছুদিন আগে এই মেয়েটার বাবা আমার থাকার জায়গায় সেই গাছটার নিচে গিয়ে জায়গাটা নোংরা করেছে। আমার থাকার জায়গা নোংরা করায় আমি শাস্তি হিসেবে ওনার মেয়েকে ধরেছি। এখন ওনার মেয়েটাকে আমি ছাড়ব না, ওকে মেরে ফেলবো। তুই কবিরাজ, আমার মাঝে বাধা হয়ে আসবি না, যা এখান থেকে চলে যা। ওই দিনের এমন কথায় আমি মেয়েটার বাবাকে জিজ্ঞাসা করি, আপনি কি সত্যি আপনাদের বাড়ির পেছনে বড় গাছটার নিচে নোংরা করেছেন? আমার কথা জবাবে মেয়েটার বাবা বললেন, আমি এরকম কিছুই করিনি। তখন আমি জিনটাকে বলি, উনি তো বলছে উনি কিছু করেনি, তাহলে তুই মিথ্যা কেন বলছিস? তুই তো মেয়েটাকে আর কষ্ট দিতে পারবি না, তুই চিরজীবনের জন্য এই মেয়েটাকে ছেড়ে চলে যাবি। আর যদি না যাস তাহলে তোকে এখানেই বন্দি করে মেরে ফেলবো। তুই তো জানিস তুই কোথায় ঢুকেছিস, আমার গোলবৃত্তের ভেতরে ঢুকছিস। তোর ভালো করে জানা আছে আমি তোকে যাওয়ার অনুমতি না দিলে তুই যেতে পারবি না। আমার কথায় জিনটা আমাকে অবাক করে দিয়ে বলে, কবিরাজ, ওসব কথা দুর্বল কোনো জিনকে গিয়ে বলিস, আমাকে না, আমার শক্তি অনেক বেশি। দেখ আমি কিভাবে তোর গোল বৃত্ত থেকে চলে যাই। এই কথাটা বলেই আমার অনুমতি ছাড়া সেই জিনটা মেয়েটার শরীর থেকে চলে যায়। জিনটা চলে যাওয়ার পর আমি তো অবাক হই, কারণ এই গোলবৃত্ত থেকে অনুমতি ছাড়া বেরিয়ে যেতে সাধারণ কোনো জিন পারে না। জিনটা চলে যাওয়ার পর মেয়েটা ধপাস করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে আমি মেয়েটার মা বাবাকে বলি, ওকে ধরে বিছানায় শুয়ে দিন। মেয়েটার সমাধান তো করতে পারলাম না, তাই মেয়েটার বাবাকে বললাম, আপনারা আমার থাকার ব্যবস্থা করুন, আজকে রাতটা আমি আপনাদের বাড়িতে থাকব। আমার কথা মতো ওনারা আমার থাকার ব্যবস্থা করলেন। সেদিন রাতে আমি ওনাদের বাড়িতে খাবার খেয়ে আমার থাকার ঘরটাতে গিয়ে শুয়ে রইলাম। আমি শুয়ে আছি, ঘুম আসেনি তখনও। হঠাৎ করে উপর থেকে কেউ আমার শরীরে পানি ঢেলে দিয়ে চলে গেল। শুধু তাই না, ঘরের বাইরে থেকে কেউ মনে হয় ঘরে ধামধাম করে আঘাত করছে, ওই আঘাতে ঘরটা কেঁপে উঠছে। এরকম ঘটনা হওয়ায় আমি বুঝতে পারি মেয়েটাকে ধরা ওই জিনটা এসব করছে। এদিকে যখন মেয়েটার মা বাবা ও মেয়েটা ভয়ে আমার ঘরে আসলেন, তখন আমি ওদের বললাম, আপনারা ভয় পাবেন না, বাইরে যত যাই হোক ঘরে কিচ্ছু ঘটবে না, আপনারা বাইরে বের হবেন না, আমি দেখছি কি করা যায়। আমার কথায় ওনারা চলে যাওয়ায় আমি ভাবলাম বড় বাবা জিনকে ডাকবো, কারণ এখানে ঘটনাটা অন্য মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই জিনটা কোনোভাবে আমাকে মিথ্যা বলছে।
আমার ভাবনা মতো আমি 2 রাকাত নামাজ পড়ে বড় বাবা জিনকে স্মরণ করলাম। আমার স্মরণে সেখানে আসলেন বড় বাবা জিন। বড় বাবা জিন আসায় আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন বড় বাবা? আমার সালামের উত্তর দিয়ে বড় বাবা জিন বললেন, ভালো আছি, তুমি কেমন আছো সালাম? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় বাবা, আপনাকে ডাকলাম একটা কারণে। আমি এখন যে বাড়িতে অবস্থান করছি, এই বাড়ির মেয়েটাকে একটা জিন ধরেছে, বামন জিন। আমি ওকে হাজির করিয়েছি, কিন্তু ও আমার কোনো কথা না শুনে আমার অনুমতি ছাড়া চলে গেছে। আমি জিনটাকে জিজ্ঞাসা করছিলাম মেয়েটাকে কেন ধরেছে। আমার কথার জবাবে সে জিনটা বলে, এই বাড়িটার পেছনে একটা গাছ আছে, সে গাছটাকে থাকে জিনটা, ওই গাছের নিচে নাকি নোংরা করেছে মেয়েটার বাবা। এখন শাস্তি হিসেবে জিনটা মেয়েটাকে ধরেছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো আসল ঘটনা কি, আর জিনটা কে। আমার কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কথাটা বলে বড় বাবা জিন চলে গেলেন। বড় বাবা জিন চলে যাওয়ার পর আমি অপেক্ষা করতে লাগলাম। এরপর বেশ কিছুক্ষণ পরে আবার তিনি ফিরে আসলেন আর আমাকে অবাক করা একটা তথ্য জানালেন। বড় বাবা জিন এসে বললেন, সালাম, সে বামন জিনটা তোমাকে যে বলেছিল মেয়েটার বাবা ওর থাকার জায়গাটা নোংরা করেছিল বলে ও মেয়েটাকে ধরেছে, আসলে এটা মিথ্যা কথা। আসল ঘটনা হলো সেই বামন জিনটাকে কালো জাদুর মাধ্যমে পাঠানো হয়েছে এই মেয়েটার কাছে। আর কালো জাদু যিনি করেছে তিনি আর কেউ নন, এই মেয়েটার চাচি, এই যে পাশের বাড়ির এই বাড়ির মহিলা। বড় বাবা জিনের কথায় আমি অবাক হয়ে বলি, বড় বাবা, মেয়েটা চাচি কেন মেয়েটাকে কালো জাদু করছে, এই বিষয়ে কিছু জানতে পারছেন কি? তখন বড় বাবা বললেন, হ্যাঁ, জানতে পেরেছি। এই মেয়েটার যে চাচি, ওনার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে দেখতে তেমন সুন্দর না। মেয়েটাকে ছেলেরা বিয়ের জন্য দেখতে এসে এই মেয়েটাকে পছন্দ করে যে মেয়েটাকে কালো জাদু করছে। বারবার এরকম ঘটনা হওয়ায় মেয়েটার চাচি মেয়েটার উপর হিংসা করতে থাকে। শুধু তাই না, এখানে ঘটে আরেকটা ঘটনা। এই যে মেয়েটার চাচি, ওনার একটা বড় ছেলে আছে যে কিনা এই জিনে ধরা মেয়েটাকে পছন্দ করত, বিয়ে করতে চাইতো, কিন্তু এই মেয়েটা রাজি না হওয়ায় মেয়েটা চাচি রেগে গিয়ে গোপনে মেয়েটার উপর কালো জাদু করে। মেয়েটা চাচি মনে করে ওর জন্য আমার মেয়ের বিয়ে হচ্ছে না। এছাড়া আমার ছেলে ওকে পছন্দ করে বিয়ে করতে চায়, তবুও রাজি না। এখন কালো জাদুর মাধ্যমে ওকে মেরে ফেললে আমার সব কষ্ট দূর হবে, এই চিন্তা করে মেয়েটার চাচি এই মেয়েটার উপর কালো জাদু করে। মেয়েটাকে অনেক ভয়ানকভাবে খারাপ কিছুর মাধ্যমে কালো জাদু করা হয়। তাহলে এখন উপায় কি বড় বাবা, আমি কি করব? তখন বড় বাবা বললেন, কালকে দিনের বেলা এই মেয়েটার চাচিকে ডাক দিবা, ডেকে ওনাদের বুঝিয়ে বলবা, ওনাদের বলবা কালো জাদু যেন তুলে নিয়ে তওবা করে, নইলে কালো জাদু করার কারণ উল্টো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি ওনাকে বোঝানোর পর কালকে সন্ধ্যায় আবারও সেই জিনটাকে হাজির করবে, আমি কাল থাকবো তোমার কাছে। এই বলে বড় বাবা জিন চলে যায়। উনি চলে যাওয়ায় আমি একটু ঘুমিয়ে নেই। আমি ঘুমানোর পর ফজরের আজানের সময় উঠে নামাজটা পড়ে নিই। এর ঠিক কিছুক্ষণ পর সকাল হয়। সকাল হওয়ায় ওনারা আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। ওনারা খাবার দেয়, আমি খাবার খেয়ে ওনাদেরকে বলি, আচ্ছা, যে মেয়েটাকে জিনে ধরেছে, মানে আপনাদের মেয়ের নাম কি? তখন ওনারা বলে ওর নাম সুমাইয়া। ওনাদের কথায় আমি বললাম, আচ্ছা, এই যে আপনাদের পাশের বাড়িটা, এটা তো আপনার ভাই সুমাইয়ার চাচার বাড়ি, তাই না? ওরা তখন বলল, হ্যাঁ, এটা আমার ভাইয়ের বাড়ি। ওনাদের কথা শুনে আমি বললাম, আচ্ছা, সুমাইয়ার চাচা ও চাচিকে একটু ডাকুন তো, আমি ওদের সাথে কথা বলবো। আমার কথায় সুমাইয়ার বাবা সুমাইয়ার চাচা ও চাচিকে ডাকলেন। ওনার ডাকে সুমাইয়ার চাচা ও চাচি আসায় আমি বললাম, কেমন আছেন আপনারা? আমার কথার জবাবে ওরা বলে, ভালো আছি। তখন আমি ওদের বলি, আমাকে কি চেনেন, জানেন আমি কে? তখন ওরা বলে, না, আমরা আপনাকে চিনি না, কে আপনি? ওদের কথা শুনে আমি বললাম, আমি একজন কবিরাজ। আমি কেন আপনাদের ডেকেছি বুঝতে পারছেন কি? আমার কথায় সুমাইয়ার চাচা ও চাচি বলে, না, আমরা কেন জানবো আপনি কি জন্য ডাকছেন? আপনি আমাদের ডেকে কি করবেন বলেন? তখন আমি সুমাইয়ার চাচিকে বললাম, কেন করলেন এমনটা? সুমাইয়া তো আপনাদেরই ভাতিজা, তাই না? হিংসা ও জেদের বশে মেয়েটাকে কালো জাদু করলেন। আমার এমন কথায় সুমাইয়ার মা বাবা যেন আকাশ থেকে পড়লেন। সুমাইয়ার মা বাবা অবাক হয়ে বললেন, কি, আমার মেয়েকে তোমরা কালো জাদু করছো? এরকম একটা নিকৃষ্ট কাজ তোমরা করতে পারলে? এদিকে তখন সুমাইয়ার চাচি বলেন, মিথ্যা, এসব মিথ্যা, আমি কিছু করিনি,
আমাকে ফাঁসানো হচ্ছে, আমি সুমাইয়াকে কালো জাদু করিনি। সুমাইয়ার চাচির কথা শেষ হতে সুমাইয়ার চাচা বললেন, আমি তো এসব বিষয়ে কিছুই জানি না, এসব কি বলছেন কবিরাজ সাহেব? তখন আমি বললাম, হ্যাঁ এটা ঠিক, আপনি কিছু জানেন না, আপনি কিছু করেননি। যা করেছে আপনার স্ত্রী করেছে। আপনার স্ত্রী সুমাইয়ার উপর হিংসা করত, কারণ সুমাইয়া আপনার মেয়ের থেকে বেশি সুন্দর। তাই শুধু না, আপনার ছেলে সুমাইয়াকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সুমাইয়া রাজি হয়নি। তাই আপনার স্ত্রী রেগে সুমাইয়াকে কালো জাদু করে মেরে ফেলতে চাইছে। আমার কথাই সুমাইয়ার চাচা ওর চাচিকে বললেন, কি কবিরাজ, কি বলে, তুমি কি সত্যি করেছো এসব? সত্যি করে বলো। তখন সুমাইয়ার চাচি সরাসরি না করে দেন, উনি অস্বীকার করেন। উনি সুমাইয়াকে কালো জাদু করেছে এটা স্বীকার না করে আমি বলি, দেখুন আপনি কালো জাদু করেছেন এটা স্বীকার করুন, নইলে উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি যে কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করেছেন, তার কাছে গিয়ে কালো জাদু তুলে নেন, আর সুমাইয়ার বাবা মার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন। আমার এরকম কথায় সুমাইয়ার চাচা তখনও না করলেন। উনি বললেন উনি সুমাইয়াকে কালো জাদু করেননি, এই বলে আমার সাথে ঝগড়া ও গালাগালি করতে লাগলেন। সুমাইয়ার চাচির এমন ব্যবহারে আমি নিশ্চিত হলাম উনি করেছে কালো জাদু। উনি তো স্বীকার করলেন না, স্বীকার করে কালো জাদু তুলেও নিলেন না। এখন আমাকেই এর ব্যবস্থা একটা করতে হবে। এই বলে সেদিন সন্ধ্যাবেলা আবারও মাটিতে একটা গোল বৃত্ত এঁকে আমি সুমাইয়াকে সামনে বসিয়ে রুকিয়া করে সেই বামন জিনকে হাজির করার চেষ্টা করি। আমি হাজির করার কিছুক্ষণ পর সেই বামন জিনটা সুমাইয়ার শরীরে হাজির হয়। সেই জিন হাজির হয়ে আমাকে বলেন, কবিরাজ তুই কি কালকে বুঝতে পারিসনি আমি কে? আমাকে কি আটকাতে পারবি? ওই জিনের কথা আমি বললাম, তোকে কে পাঠিয়েছে বল, কার জন্য আসছিস সেখানে? তুই যে কালো জাদুর মাধ্যমে এই মেয়ের কাছে আসছিস সেটা জানতে পারছি। আজ তোর কোনো ক্ষমতা আর কাজে লাগবে না। তুই শুধু এটা বল, মেয়েটাকে ছেড়ে যাবি কি যাবি না? আমার কথায় জিনটা হাসতে হাসতে বলে, কবিরাজ তাহলে আসল কারণটা জেনে গেছিস তাই না? হ্যাঁ, আমাকে কালো জাদু করে পাঠানো হয়েছে এই মেয়েটাকে মেরে ফেলতে। আমি আমার কাজ করে যাব। আমি যদি এখান থেকে ফিরে যাই তাহলে আমাকে যে পাঠিয়েছে আমার ওস্তাদ জিন, উনি আমাকে মেরে ফেলবে। তাই আমি মেয়েটাকে মেরেই তারপর এখান থেকে যাব। ওই জিনের কথায় ওখানে চলে আসে বড় বাবা জিন। বড় বাবা জিনকে দেখে সুমাইয়ার শরীর থেকে জিনটা বলে ওঠে, আমি জানি এরকম কিছু একটা ঝামেলা হবে। আমি আমার ওস্তাদকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আমি এখান থেকে যাব না। তোরা হয়তো আমাকে আঘাত করবি, মেরেও ফেলবি, তবু বলছে আমি মেয়েটাকে ছাড়ব না। আমি যা করতে আসছি তাই করব। এই বলে আমার সামনে সেই জিন সুমাইয়ার শরীরে চাপ প্রয়োগ করে, আর তখনই দেখি সুমাইয়ার চোখ বড় বড় করে জোরে জোরে দম নিতে থাকে। এই দৃশ্য দেখে সাথে সাথে বড় বাবা জিন সেই বামন জিনটাকে ধরে ফেলে, কিন্তু তাতে অনেক দেরি হয়ে গেছে। বামন জিনটা ততক্ষণে সুমাইয়াকে মেরে ফেলেছে। সুমাইয়াকে মারার পর আমার অনেক রাগ হয়েছিল। তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বড় বাবা জিনের সাহায্যে আমি সেই বামন জিনকে ওখানেই মেরে ফেলি। বামন জিনটা ঠিক মারা গেল, কিন্তু সুমাইয়ার মা বাবা হারালো সুমাইয়াকে। এরকম ঘটনায় আমার নিজের অনেক খারাপ লেগেছিল। সুমাইয়া মারা যাওয়ায় ওর মা বাবা অনেক কান্না করে। আমার সামনে মেয়েটা মারা যাওয়ার কয়েক ঘন্টা পর ওর মাটি হয়। সুমাইয়ার মাটি হওয়ায় আমি সেখান থেকে চলে আসি। আমি ওখান থেকে চলে আসার সময় সুমাইয়ার চাচিকে বলি, বাপ কেউ ছাড়ে না। কথাটা শুনেছেন নিশ্চয়ই, অন্যায়ভাবে একটা মেয়েকে কালো জাদু করে মেরে ফেলেন তাই না? এখন অপেক্ষা করুন নিজের মৃত্যুর জন্য। আমরা সেই বামন জিনকে মেরে ফেলেছে। এই রাগের ওই জিনের ওস্তাদ জিন বা তার পরিচিত জিন আপনার জিহ্বা কেড়ে নেবে, কারণ কালো জাদু আপনি করেছেন। এই কথা বলে বাড়িতে চলে আসার কিছুদিনের মধ্যে শুনি আসলেই ওই বামন জিনের পরিচিত জিনেরা সুমাইয়ার চাচিকে মেরে ফেলেছে। সালাম দাদুর মুখে এই ঘটনাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে দাদুকে বললাম, মানুষ এতটা খারাপ, হিংসা করে ভাতিজিকে কালো জাদু করেছে, কিন্তু শেষমেশ নিজে বাঁচতে পারল না। ওই বামন জিনটা মারা গেল ঠিকই, কিন্তু ও সুমাইয়া নামে মেয়েটাকে মেরেই তারপর মারল। আমার কথায় আয়েশা সালাম দাদুকে বলল, দাদু আপনি তো সেদিন রেগে সেই বামন জিনটাকে মেরেছেন, কিন্তু গতকাল রাতে এর পাশের গ্রামে গিয়ে যে জিনটাকে বোতলবন্দি করে পানিতে ফেলে দিলেন, আপনি কি জানেন ওই জিনটা কে? আয়েশার কথার জবাবে সালাম দাদু বললেন, হ্যাঁ আমি জানি। ও বলছিল ও জিনদের সর্দার,
কিন্তু এরকম তো অনেকেই বলে ভয় দেখানোর জন্য। তাই আমি ওর কথা না শুনে ওকে বোতলে বন্দি করে সেটা নদীতে ফেলে দেই। সালাম দাদুর কথায় আয়েশা বললেন যে জিনটাকে বন্দি করেছেন ও আসলেই জিন সর্দার ছিল, আর বামন জিন সর্দার। আপনি ওকে বন্দি করে নদীতে ফেলে দেয়ায় এখন থেকে ওই জিনের অনুসারীরা বা ওই জিনের আত্মীয় স্বজনরা আপনার পেছনে লাগবে, আপনাকে বিরক্ত করবে, ভয় দেখাবে। আয়েশার এমন কথায় দাদু বললেন, এরকম ঘটনা এখন আর আমার কাছে নতুন না, কিন্তু ওরা যাই করুক আমি ভয় পাই না। কে আসবে আসুক, আমার তাতে কিছু যায় আসে না। সালাম দাদুর এমন কথা আমি বললাম, সাহস আছে বইরার, পাকা কবিরাজ তো, তাই কোনো জিনকে ভয় পায় না। তা কবিরাজ মশাই, আমরা আজকে আসি, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। আমার কথায় সালাম দাদু বললেন, আরে রাতে খাওয়া করে তারপর যাবি, এখন কেন? সালাম দাদুর কথা ওনাকে বললাম, মিষ্টি তো খাওয়ালে আর কি খাবো, আবার আরেকদিন যখন আসবো তখন খাওয়াবে, আজকে আসি। আমার কথায় আয়েশা সালাম দাদু ও দাদির কাছ থেকে বিদায় নিলেন। আমরা দাদুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মা বলল, নিশাত, তোর বাবার তো বাজার থেকে আসতে দেরি হয়ে যাবে, তুই গিয়ে বাজারটা নিয়ে আয়। মায়ের কথায় আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বাজার শেষে ঘরে এসে আয়েশাকে বললাম, আচ্ছা আয়েশা, তখন তুমি সালাম দাদুকে কি বললা? দাদু কি তাহলে সেই বামন জিন সর্দারকে বন্দি করে ভুল করেছে? ওই জিনের অনুসারী জিনেরা আবার সালাম দাদুর সাথে ঝামেলা করতে আসবে না তো? আমার কথা আয়েশা বলল, অবশ্যই ঝামেলা করবে। এই বামন আকৃতির জিনেরা প্রতিশোধ নিতে ওস্তাদ, ওরা সালাম দাদুকে এত সহজে ছাড়বে না। আমি যদি ভুল করে না থাকি তাহলে আজ রাত থেকে সালাম দাদুর সাথে ঝামেলা শুরু হতে পারে। আয়েশার কথায় আমি চিন্তিত হয়ে বললাম, তোমার কথা শুনে তো চিন্তা হচ্ছে, দেখি আজকে রাতটা কেটে যাক, কালকে দিনের বেলায় সালাম দাদুকে জিজ্ঞাসা করব ওনার সাথে আদৌ কোনো ঘটনা ঘটেছে কিনা। এই বলে আয়েশা আমি কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন দুপুরবেলা সালাম দাদুর খবর পেয়ে আমি ওনার বাড়িতে গিয়ে বললাম, দাদু, আমাকে খবর পাঠিয়েছ যে কোনো সমস্যা হয়েছে কি? আমার কথায় সালাম দাদু বললেন, তোর বউ আয়েশাপুরীর কথা ঠিক, গতকাল রাতে আমার সাথে ভয়ানক একটা ঘটনা ঘটেছে। ওরকম ঘটনায় আমি ভয় না পেলেও তোর দাদি অনেক ভয় পেয়েছে। দেখ, তো দাদির জ্বর আসছে। সালাম দাদুর কথা ওনাকে জিজ্ঞাসা করলাম, গতকাল রাতে কি হয়েছে বলো তো? তখন দাদু বললেন, গতকাল রাতে খাবার খেয়ে তো দাদি ও আমি ঘুমিয়ে যাই। মধ্যরাতের দিকে হঠাৎ তো দাদির ডাকে ঘুম ভেঙে যায় আমার। তো দাদি আমার শরীর ঝাঁকি দিয়ে বলছে, এই দেখো ঘরের মধ্যে জানি কিসের কান্না শোনা যায়। তো দাদির কথায় আমি বিছানায় বসে ঘরের লাইটটা দেওয়ার সাথে সাথেই মনে হলো দুটো বাচ্চা দ্রুত হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল। এমন দৃশ্য দেখে আমি খাট থেকে নেমে খাটের নিচে তাকালাম, কিন্তু খাটের নিচে কিছুই দেখতে পেলাম না। খাটের নিচে কিছু দেখতে না পেরে তো দাদিকে বললাম, কই, এখানে তো কিছুই নেই, ঘুমাও, এসব কিছু হবে না। এই বলে ঘরের লাইটটা অফ করে যেই না ঘুমাতে যাব তখনই আবার ভেসে আসলো আলো কান্নার আওয়াজ। আবারও কান্নার আওয়াজ পেয়ে আমি লাইট জ্বালাতে আবার দেখলাম বাচ্চার মতো দুটো অবয়ব মূর্তি হামাগুড়ি দিয়ে খাটের নিচে চলে গেল। প্রথমবারের মতো এবারও একই দৃশ্য দেখার পর আমি খাটের নিচে তাকাই, কিন্তু এবারও কিছু দেখতে পাই না। আমি দ্বিতীয়বারও দেখি, কিন্তু কিছুই দেখতে না পারায় বুঝতে পারি আমার ঘরে অস্বাভাবিক কিছু চলছে। তাই বিছানায় বসে বলি উঠি, তোরা কে? আমার সামনে আয়। আমার ঘরে কান্না করা বা হাসাহাসি এগুলোতে আমি ভয় পাই না। তোদের সাহস থাকলে তো আমার সামনে এসে কথা বল। আমার কথায় খাটের নিচ থেকে দুটো বামন আকৃতির জিন বেরিয়ে আসে। ওদেরকে এতক্ষণ বাচ্চার মতো লাগলো। তো সেই বামন জিন দুটো খাটের নিচ থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ায়, আর তখনই তোর দাদি ওদের দেখে ভয়ে আমার হাত চেপে ধরে, কারণ ওদের মুখটা আর চেহারাগুলো ছিল খুবই ভয়ানক। তো দাদি ওদের দেখে ভয় পাওয়ায় আমি বললাম, ভয় পেও না, ওরা কিছুই করতে পারবে না, তুমি চোখ বন্ধ করে থাকো। আমার কথায় তো দাদি চোখ বন্ধ করে। আমি সামনে থাকা জিন দুটোকে বললাম, কে তোরা? আমার এখানে এসে ঘুমার ডিস্টার্ব করছিস কেন? তোরা কি আমাকে চিনিস না? আমার কথাই সে জিন দুটো বলল, চিনব না কেন, তুই সালাম কবিরাজ, তুই আমাদের সর্দারকে বোতল বন্দি করেছিস, তাই আমরা তোর কাছে আসছি। আজ 2জন আসছি, কাল 200 আসবো। তুই আমাদের সর্দারকে মুক্ত করে না দিলে তোর শান্তি নেই, তোকে আমরা ছাড়ব না। তো
তোকে নিয়ে যাব। ওই জিন দুটোর ওরকম কথায় আমি এই জমজমের পানি ওদের দিকে ছুঁড়ে মারাই ওরা চিৎকার দিয়ে বাতাসে মিশে যায়। ওরা চলে যাওয়ার পর আমরা আবার শুয়ে পড়ি। বাকি রাতে কিছু ঘটেনি। সকাল হলে তো দাদির শরীরে অনেক জ্বর আসে। তোকে খবর দিলাম এই ঘটনাটা তোকে জানাবো বলে, আর তোকে নিয়ে বাজারে যাব বলে। তো দাদির জন্য ওষুধ নিয়ে আসতে এখন চল যাই বাজারে। দাদুর কথা ওনাকে বললাম, না দাদু তুমি থাকো, আমি বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসছি, তোমাকে কষ্ট করে যেতে হবে না। কথাটা বলে দাদুকে রেখে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে দাদির জন্য জ্বরের ওষুধ নিয়ে এসে দাদুকে গিয়ে বললাম, এগুলো দাদিকে নিয়ম মতো খেতে বলিও। আর শোনো, আয়েশা আমাকে কাল রাতে বলেছিল তোমার সাথে এরকম ঘটনা ঘটবে। এই বামন জিনেরা নাকি প্রতিশোধ না নিয়ে ছাড়ে না, তাই সাবধানে থাকবা। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, এই নিয়ে চিন্তা করিস না, এত সহজে ওরা আমার কিছু করতে পারবে না। দাদুর কথায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর আয়েশা জিজ্ঞাসা করলেন, দাদু কি বলল? তখন আমি বললাম, তোমার কথাই ঠিক, দাদুর সাথে কাল রাতেই ঘটনা ঘটছিল। এতে দাদুর কিছু না হলেও দাদি ভয় পেয়েছে, ভয়ে জ্বর চলে আসছে দাদির। আমি দাদিকে ওষুধ কিনে দিয়ে আসলাম। এই বলে আয়েশাকে বললাম, গরম লাগছে, আমি গোসল করে আসি, তুমি খাবার দাও। আমার কথায় আয়েশা তাই করলেন, আমার জন্য খাবার নিয়ে আসলেন। আর আমি গোসল শেষ করে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে নর্মালি কাটিয়ে দিলাম দিনটা। এদিকে সেদিন রাতের ঘটনা। গত রাতে অস্বাভাবিক ঘটনা ঘটায় সালাম দাদু এসে এই রাতে তার প্ল্যান মতো শুয়েছিল। দাদি রাতে ঘুমালেও সালাম দাদু ঘুমের ভান করে শুয়ে রইলেন। এভাবে কেটে গেল বেশ খানিকটা সময়। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ দাদু বুঝতে পারে তার রুমে কেউ ঢুকছে বুঝতে পারায় দাদু উঠে বসে লাইটটা জ্বালিয়ে দেন। দাদু লাইট জ্বালিয়ে দেখে ঘরের মধ্যে কয়েকটা বামন আকৃতির জিন সবাই দাদুর দিকে তাকিয়ে আছে। ঘরের মধ্যে জিনদের দেখে সালাম দাদু রেগে সবগুলো জিনকে বন্দি করে ফেললেন। দাদু জিনগুলোকে বন্দি করে বললেন, অনেক বার বেড়ে গিয়েছিস তাই না, এখন আয় দেখি কে আসবি, যে আসবি তাকেই বন্দি করব। এই বলে দাদু আবারও শুয়ে পড়ে। দাদু শুয়ে পড়ার পরেই ঘরের বাইরে শুনতে পান অনেক রকমের আওয়াজ। বাইরে একরকম আওয়াজ পাওয়ায় দাদু কিছুক্ষণ চুপ করে থাকে। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে, সালাম কবিরাজ, বাইরে আসো, তোমার সাথে কথা আছে। এরকম আওয়াজ শুনে সালাম দাদু বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বের হন। দাদু বাইরে বের হয়ে অবাক হয়ে যান, কারণ বাইরে দাঁড়িয়ে আছে শত শত হাজার হাজার বামন আকৃতির জিন। শত শত হাজার হাজার জিনের মধ্য থেকে একজন বৃদ্ধা বামন আকৃতির জিন সালাম দাদুর সামনে এসে দাঁড়ায় আর বলে, সালাম কবিরাজ, তুমি কেন একটু আগে আমার রাজ্য জিনদের বন্দি করেছ? ওনার কথায় সালাম দাদু বুঝতে পারেন এই শত শত হাজার হাজার জিনের সর্দার ইনি। তখন সালাম দাদু বলেন, ওরা আমার ঘুমের ডিস্টার্ব করে, আমাদের ভয় দেখাতে আসে, তাই ওদের বন্দি করেছি। কিন্তু আপনি কে? সালাম দাদুর কথা উনি বলেন, আমি জিন সর্দারের বাবা। আমি সেই জিন সর্দারের বাবা যাকে তুমি কিছুদিন আগে বন্দি করে সেই বোতলটা নদীতে ফেলে দিয়েছ। তুমি আমার ছেলেকে বন্দি করতে নদীতে ফেলে দেয়ায় আমাদের অনুগত জিনেরা তোমার কাছে আসে আর ভয় দেখাতে থাকে। সে বৃদ্ধা জিন সর্দারের কথায় সালাম দাদু বলেন, আপনার ছেলে একটা মেয়েকে অন্যায়ভাবে কেন ধরল? ওখানে মেয়েটার তো কোনো দোষ নেই। আমি আপনার ছেলেকে বুঝিয়ে বলছি মেয়েটাকে ছেড়ে যেতে, কিন্তু আপনার ছেলে তো ছেড়ে গেলই না, উল্টো আমাকে হুমকি দিতে থাকলো। আপনার ছেলের হুমকি দেখে আমি ওকে বোতলবন্দি করতে বাধ্য হয়েছি। সালাম দাদুর কথাই সেই বৃদ্ধা জিন সর্দার বলেন, তুমি তো দেখতেই পাচ্ছ আমি বৃদ্ধা হয়ে গেছি। আমি বৃদ্ধা হওয়ায় সর্দারগিরি ছেড়ে দিয়েছি। আমি আমার ছেলেকে সকল জিনের সর্দার করে দিয়েছি। আমার ছেলেটা সর্দার হয়ে দায়িত্ব পালন করছে, আর এর মাঝেই তুমি ওকে বন্দি করছো। তুমি মুক্ত করবা। তোমাকে আমি আজকে রাতটা সময় দিলাম। যদি আজ রাতে আমার ছেলে মুক্ত না হয়, তাহলে কাল রাতে অন্য কিছু ঘটবে যা তুমি কল্পনাও করবে না। এই বলে চলে যায় বৃদ্ধা জিন সর্দার ও সকল জিনেরা। ওরা চলে যাওয়ায় সালাম দাদু ঘরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। সালাম দাদু চিন্তা করে সেই জিন সর্দারকে কিভাবে মুক্ত করবে। ওকে তো বোতলবন্দি করে সেই বোতল নদীতে ফেলে দিয়েছে, এখন সে বোতল কোথায় আছে কে জানে। এসব চিন্তা করতে করতে না ঘুমিয়ে রাতটা পার করে দিলেন সালাম দাদু। পরের দিন সকাল হতেই দাদু সরাসরি আমার বাড়িতে চলে আসলেন। আমাদের বাড়িতে আসায় আমি দাদুকে দেখে বললাম, আরে দাদু, তুমি হঠাৎ আমার বাড়িতে?
তখন দাদু বলল, ভেতরে চল, বলছি। হ্যাঁ হ্যাঁ, আসো। এই বলে দাদুকে নিয়ে ঘরে গেলাম। তখন দাদু বলল, তোর মা বাবাকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? মা বাবা একটু বাইরে গেছে, আমার ফুফুর বাড়িতে রাতে আসবে। কথাটা বলে আয়েশাকে বললাম, দাদুর জন্য খাবার নিয়ে আসো। আমার কথায় দাদু বললেন, না না, এখন কিছু খাবো না, আমি আসলে জরুরি একটা কথা জানতে আসলাম। এই বলে গত রাতে দাদুর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন আমাকেও আয়েশা পরীকে। দাদুর এমন কথায় আমি অবাক হয়ে বললাম, দাদু কি বলো? সে বৃদ্ধা জিন তার ছেলেকে মুক্ত করতে বলল, কিন্তু তুমি না ওনার ছেলেকে বোতলবন্দি করে সেই বোতল নদীতে ফেলে দিয়েছ। এখন কিভাবে খুঁজে পাবা সে বোতলটা? কিভাবে মুক্ত করবা সে জিনকে? আমার কথা শুনে সালাম দাদু বললেন, সে বিষয়ে কথা বলতে আসলাম। আয়েশা, এখন কি করা যায় বলতো? দাদুর কথার জবাবে আয়েশা বললেন, দাদু প্রথমত আপনি ভয় পাবেন না, ওই বৃদ্ধা জিন যত জিন নিয়ে আসুক আপনার কিছুই করতে পারবে না। বরং আপনি এক কাজ করুন, আপনি বড় বাবা জিনকে ডাকুন আর বলুন সেই জিন সর্দারের সাথে কথা বলতে। বড় বাবা জিন তো অনেক বয়স্ক একটা জিন, উনি কথা বললে বিষয়টা সহজ হবে। আয়েশার কথা শুনে দাদু বললেন, ঠিক আছে, তাই করব। তখন আমি দাদুকে বললাম, চিন্তা করো না, আয়েশা তো আছে তাই না? তুমি বাড়িতে যাও, গিয়ে এখন বা সন্ধ্যার দিকে বড় বাবা জিনকে ডাকবা। বড় বাবা জিন আসলে ওনাকে সব ঘটনা খুলে বলবে। আমার কথা রাজি হয়ে চলে গেলেন সালাম দাদু। সালাম দাদু বাড়িতে যাবার পর ভাবলেন, দিনের বেলা বড় বাবা জিনকে ডাকা ঠিক হবে না, সন্ধ্যা হলে ডাকবেন। এই ভাবনা মতো সালাম দাদু তাই করলেন। সেদিন সন্ধ্যাবেলা বড় বাবা জিনকে ডাকলেন, কিন্তু দাদুর ডাকে বড় বাবা জিন আসলেন না। বড় বাবা জিন না এসে অন্য একজন জিন আসলেন আর সালাম দাদুকে বললেন, আপনার বড় বাবা জিন এখন আসতে পারবে না, উনি দূরে একটা বিয়ের দাওয়াতে গিয়েছে, কালকে আসতে পারবে উনি। এই বলে সেই জিনটা চলে যায়। ও চলে যাবার পর সালাম দাদু চিন্তায় পড়ে যান, এখন কি হবে? গতকাল রাতে তো ওই বামুন বৃদ্ধা জিনটা হুমকি দিয়ে গেছে, আজ রাতে তো আবার এসে ঝামেলা করতে পারে। এই ভেবে দাদু রাতের খাবার খেয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে শুয়ে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ দাদুর ঘুম চলে আসে। হঠাৎ করে দাদুর ঘুম আসার বেশ কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে যায় আর দাদুকে সেই বৃদ্ধা জিনটা বলে, সালাম, তুই আমার ছেলেকে বন্দি করে সেই বোতল নদীতে ফেলে দিয়েছিস তাই না? আমি তোকে বলেছি আমার ছেলেকে ফিরিয়ে না দিলে কিছু একটা ঘটবে। আমি তোর স্ত্রীকে আমাদের কাছে নিয়ে গেলাম, তুই আমার ছেলেকে খুঁজে মুক্ত করে দিলে তোর স্ত্রীকে আমরা ছেড়ে দেব। যদি আমার ছেলে মুক্ত না হয় তাহলে তোর স্ত্রীর সাথে কিছু ঘটবে, সেটা হবে ভয়ঙ্কর। এই বলে সালাম দাদুর স্ত্রী মানে দাদিকে ধরে নিয়ে যায় সেই বামুন বৃদ্ধা জিন। দাদিকে ধরে নিয়ে যাওয়ায় সালাম দাদু সেই রাতেই আবার আমার বাড়িতে আমারও আয়েশাপুরীর কাছে আসলেন। দাদু রাতের বেলা আসায় আমি জিজ্ঞাসা করলাম, দাদু তুমি রাতের বেলা আমার বাড়িতে, তোমাকে দেখে এমন লাগছে কেন, কি হয়েছে? আমার কথায় দাদু মন খারাপ করে বললেন, তো দাদিকে ধরে নিয়ে গেছে সেই বামুন জিন সর্দারের বাবা বৃদ্ধা জিনটা। সালাম দাদুর মুখে কথাটা শুনেই আয়েশা বললেন, নিশাত, সালাম দাদু ও তুমি একসাথে থাকো আমি না আসা পর্যন্ত। এই বলে আয়েশা বাতাসে মিশে গেলেন। আয়েশা বাতাসে মিশে চলে গেলেন সেই জিন সর্দারের রাজ্যে, যেখানে সালাম দাদুর স্ত্রী মানে দাদিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আয়েশাপুরীও জিন রাজ্যে যাবার পর চলে গেলেন সর্দারের কাছে। ওদিকে আয়েশাপুরীকে দেখে সেই জিন সর্দারের বাবা বৃদ্ধা জিনটাকে বললেন, কে তুমি? তুমি এখানে কি চাও? তখন আয়েশা বললেন, আমি আয়েশাপুরী, এখানে এসেছি একটা বিষয়ে কথা বলতে। ও, তুমি তাহলে আয়েশাপুরী, আমি তোমার কথা শুনেছি, তা তুমি আমাদের রাজ্যে কেন, কোন বিষয়ে কথা বলবা বলো? তখন আয়েশাপুরী সব খুলে বললেন। আয়েশা বললেন, সালাম দাদুর স্ত্রীকে ছেড়ে দিতে। আয়েশার কথায় সেই বৃদ্ধ জিন বলল, ও, তুমি তাহলে ওর বিষয়ে কথা বলতে আসছো? আয়েশাপুরী, আমি তোমার শক্তির বিষয় জানি, তবু বলছি আমি সালাম কবিরাজের স্ত্রীকে ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে মুক্ত না করবে। কবিরাজ আমার ছেলেকে মুক্ত করলে আমি ওনার স্ত্রীকে ছেড়ে দিব। যদি আমার ছেলেকে মুক্ত না করে তাহলে কবিরাজ ওর স্ত্রীর লাশ দেখবে। ওই বৃদ্ধ জিনের কথায় আয়েশা পুরী বললেন, দেখুন, আমি চাই না কোনো ঝামেলা হোক, যুদ্ধে কোনো জিন প্রাণ না হারাক। আমি আপনার কথায় রাজি। আমি সালাম দাদুকে বলে যেভাবে হোক আপনার ছেলেকে মুক্ত করে দিব। আপনার ছেলে মুক্ত হবার পর আপনি দাদিকে ছেড়ে দিবেন আর কখনো সালাম দাদুর পরিবারের পেছনে লাগবেন না। আর একটা কথা, সালাম দাদুর স্ত্রী এখন আপনার হেফাজতে আছে, যদি
দাদির চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে আপনাকে সহ আপনার এই জিন রাজ্যটা ধ্বংস করে দেব। কথাটা বলে আবার বাড়িতে ফিরে আসা আয়শা পড়ি। আয়শা ফিরে আসায় আমি বললাম, তুমি কোথায় গিয়েছিলে? তখন আয়শা সব খুলে বললেন। আয়শা সালাম দাদুকে বললেন, দাদু, আমি বামন বৃদ্ধা জিনের সাথে কথা বলে আসছি। উনি বলেছে ওনার ছেলেকে ছেড়ে দিলে দাদিকে ওরা ছেড়ে দিবে। এখন ওনার ছেলেকে মুক্ত করতে হবে। আয়শার কথায় সালাম দাদু বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? ওকে তো আমি বোতলবন্দি করে নদীতে ফেলে দিয়েছি। এখন সে বোতল কোথায় আছে, কিভাবে আছে, কেমনে বলবো? তুমি কি পারবা ওকে মুক্ত করতে? তখন আয়শা পরি বললেন, না দাদু, আপনি তো জানেন বন্দি করা কোনো জিন মানুষ ছাড়া কোনো জিন পরি মুক্ত করতে পারে না। আমার যত শক্তি থাকুক আমি তবুও পারবো না ওকে মুক্ত করতে। তখন সালাম দাদু বললেন, তাহলে এখন উপায় কি? দাদুর কথা আয়শা বললেন, বড় বাবা জিনের জন্য অপেক্ষা করুন। কালকে বড় বাবা জিন আসলে আমিও যাব আপনার বাড়িতে, তখন আলোচনা করে দেখব কিভাবে কি করা যায়। আয়শার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই। দাদুর কথায় আমি বললাম, না দাদু, বাড়িতে যেও না, ওই জিনেরা আবার তোমার কিছু করবে। তখন আয়শা বললেন, না সমস্যা নেই, ওই জিনেরা দাদুর চুল পরিমাণ ক্ষতি করতে পারলে, এরকম সাহস করলে তাকে সরাসরি মেরে ফেলবো। দাদু, আপনি চিন্তা না করে বাড়িতে যান। দাদির জন্য চিন্তা করতে হবে না, উনি ভালো আছে। আপনার সাথে দেখা হবে কালকে ইনশাল্লাহ। আয়শার কথায় সালাম দাদু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর দিন ঘটনা। আয়শা আমাকে বললেন, চলো সালাম দাদুর বাড়িতে যেতে হবে, বড় বাবা জিন আসছে সালাম দাদুর কাছে। আয়শার কথা মতো আমিও আয়শা চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে আয়শা বড় বাবা জিনকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন? আয়শার কথার জবাবে বড় বাবা জিন বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আয়শা, আমি সালামের কাছে সব শুনলাম। সব শুনে তো বিষয়টা কঠিন মনে হচ্ছে। সালাম তো ওই জিন সর্দারকে বোতলবন্দি করে নদীতে ফেলে দিয়েছে। এখন আমিও তো ওকে মুক্ত করতে পারবো না। বড় বাবা জিনের কথায় আয়শা একটু চিন্তিত হয়ে বললেন, তাহলে কি করা যায় বড় বাবা? তখন বড় বাবাও একটু চিন্তিত হয়ে বললেন, দেখি কি করা যায়। এই বলে বড় বাবা জিন তার চোখ বন্ধ করে কি জানি বললেন, আর তখনই সেখানে চলে আসলেন একটা যুবক বয়সের জিন। সে জিনটা আসায় বড় বাবা সবাইকে বললেন, ও আমার ছাত্র জিন। এই বলে বড় বাবা জিন তার ছাত্র জিনকে বললেন, তোমার বাবা তো একজন তথ্য সংগ্রহকারী জিন, তাই না? তোমার বাবার একটু সাহায্য লাগবে। তুমি কি তোমার বাবাকে একটু ডাকতে পারবে? বড় বাবা জিনের কথায় ওনার ছাত্র জিন তার বাবাকে ডাকলেন। ওর বাবা সেখানে এসে বড় বাবা জিনকে সালাম দেয়ায় বড় বাবা জিন সালামের উত্তর দিয়ে বলে, আপনার সাহায্যের খুব দরকার। আপনি তো তথ্য সংগ্রহকারী জিন, আপনি একটু তথ্য নিয়ে দেখেন তো, সালাম যে জিনটাকে বোতলবন্দি করে নদীতে ফেলে দিয়েছে সে বোতলটা এখন কোথায়? ওই বোতলটা খুঁজে পেলে ওটা এখানে নিয়ে আসবে। সে বোতলটা পেলে সালাম কবিরাজ সেই জিনটাকে মুক্ত করতে পারবে। বড় বাবা জিনের কথায় ওই তথ্য সংগ্রহকারী জিনটা বললেন, ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি খোঁজ নিয়ে আসছি। এই বলে চলে যায় সে জিন। উনি চলে যাবার পর আমরা অপেক্ষা করতে থাকি। এভাবে কেটে যায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর সে জিন এসে বড় বাবা জিনকে বললেন, উনি সে বোতলটা খুঁজে পায়নি। উনি আরো বললেন, সে জিনটাকে বোতলবন্দি করে যে নদীতে ফেলে দেওয়া হয়েছে সে নদীর 5-10 হাজার কিলোমিটার মধ্যেও নেই। এই 5-10 হাজার কিলোমিটারের মধ্যে ওই বোতলটা থাকলে ওকে খুঁজে পাওয়া যেত। সে জিনের কথায় বড় বাবা জিন সহ আমরা সবাই অবাক হয়ে গেলাম। এটা কিভাবে হতে পারে? এই তো কিছুদিন আগে বড় বাবা জিন সেই বামন জিন সর্দারকে বোতলবন্দি করে সেই বোতলটা নদীতে ফেলে দিলেন। তাহলে সে বোতলবন্দি জিনটা কোথায় যেতে পারে? সে জিন বামন জিনের কোনো খোঁজ দিতে না পারায় বড় বাবা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের জন্য অনেক খোঁজাখুঁজি করলেন। বড় বাবার কথা উনি বললেন, পুরোপুরি তো সাহায্য করতে পারলাম না, পুরোটা করতে পারলে খুশি হতাম। যাই হোক, এরপর কখনো সাহায্য লাগলে বলবেন। এই কথা বলে সে জিনটা তার ছেলে চলে গেল। ওরা চলে যাবার পর সালাম দাদু বললেন, এখন কি হবে? আমার স্ত্রী বামন জিন রাজ্যে বন্দী। ও কেমন আছে কিভাবে আছে জানি না, ওর জন্য চিন্তা হচ্ছে। সালাম দাদুর কথায় আয়শা বলল, দাদু আপনি চিন্তা করবেন না তো, আমি বলছি না দাদির কিছুই হবে না। এই বলে আয়শা বড় বাবা জিনকে বললেন, বড় বাবা চলেন আমরা দুইজনে মিলে ওই বামন জিন রাজ্যে যাই। যেখানে যাবার পর দেখি ক্ষমতা দেখিয়ে বা যুদ্ধ করে দাদিকে মুক্ত করে আনতে পারি কিনা। আয়শার কথায় বড় বাবা জিন রাজি হলেন। বড় বাবা জিন রাজি হওয়ায় দুজন চলে গেলেন সেই বামন জিন রাজ্যে। সেখানে যাওয়ায় সেই বামন বৃদ্ধা জিন আয়শাকে দেখে বলল,
আয়শা পড়ি, কই তুমি কি আমার ছেলেকে মুক্ত করে নিয়ে আসছো? ওনার কথা আয়শা বললেন, না, আজকে নিয়ে আসতে পারিনি, আমি আসলাম দাদিকে দেখতে। তখন সে বৃদ্ধা জিন বলল, আয়শা পড়ি, তুমি অনেক চালাক, সাথে করে আরেকজন জিন নিয়ে আসছো যেন আমাদের সাথে যুদ্ধ করে সালাম কবিরাজের স্ত্রীকে নিয়ে যেতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে তা তো হতে দিব না। আমি সালাম কবিরাজের বউকে এমন একটা খাঁচায় আটকে রেখেছি যেখান থেকে তুমি বা তোমার কোনো জিন ওনাকে মুক্ত করতে পারবে না। আয়শা পড়ি, তুমি যদি আমাকে সহ সকল জিনকে মেরে ফেলো তবুও তোমার দাদিকে মুক্ত করতে পারবে না। ওটা আমি সেরকম একটা জাদু দিয়ে বন্দি করে রেখেছি, আমি মায়া জাদু দিয়ে বন্দি করেছি, আমি ওনাকে মুক্ত করতে পারবো, আমি ছাড়া কেউ পারবে না। তাই চালাকি না করে আমার ছেলেকে মুক্ত করে দাও, তাহলে আমিও সালাম কবিরাজের বউ তোমার দাদিকে মুক্ত করব। ওই বৃদ্ধা জিনের কথায় আয়শা পড়ি ও বড় বাবা জিন বুঝতে পারলেন আসলে এখানে যুদ্ধ করা যাবে না, যেভাবে হোক ওনার ছেলেকে মুক্ত করতেই হবে। এই বলে আয়শা বড় বাবা জিন দাদিকে দেখে সেখান থেকে আবার আমাদের কাছে আসেন। আমাদের কাছে আসায় আমি আয়শাকে বলি, আয়শা কি হলো, তোমরা কি দাদিকে নিয়ে আসতে পেরেছ? তখন আয়শা বলল, না, পারিনি। ওই বামন বৃদ্ধা জিনটা দাদিকে মায়া জাদু করে একটা খাঁচায় বন্দি করে রেখেছে। দাদি ভালো আছে, এখন দাদিকে ফিরে পেতে ওনার ছেলেকে মুক্ত করতেই হবে। আয়শার কথায় সালাম দাদু বললেন, কিভাবে মুক্ত করব? আমরা তো জানতেই পারলাম না বন্দি থাকা জিনের বোতলটা কোথায় আছে, ওর খোঁজ না পেলে কিভাবে মুক্ত করব? দাদুর কথায় বড় বাবা জিন বললেন, সালাম, হতাশ হওয়ার দরকার নেই, আমরা বিভিন্নভাবে খুঁজলে ঠিকই খোঁজ পাবো। আমি এখন চলে যাচ্ছি, যদি কোনো খোঁজ পাই তোমাকে জানাবো, আর আমাকে বেশি দরকার হলে ডাক দিও, আসবো। এই বলে চলে গেল বড় বাবা জিন। উনি চলে যাবার পর আমি আয়শা পড়ি ও সালাম দাদু কথা বলতে লাগলাম। কথা বলার এক ফাঁকে সালাম দাদু বললেন, এরকম একটা ঝামেলায় পড়বো বুঝতে পারিনি, এখন কিভাবে জানবো সেই বোতলবন্দি জিনটা কোথায়? সালাম দাদুর কথায় হঠাৎ আমার মনে পড়ল সাজ্জাদ জিনের কথা। আমিও আয়শা পড়ি একদিন সাজ্জাদ জিনের উপকার করেছিলাম। সাজ্জাদ জিনের দাদু অনেক বয়স্ক একজন তথ্য সংগ্রহকারী জিন, উনি পারবে এই বন্দি থাকা জিনের বোতলটা কোথায়। হ্যাঁ হ্যাঁ, উনিই পারবে। এই বলে আমি সাজ্জাদ জিনকে স্মরণ করলাম। বেশ কিছুক্ষণ স্মরণ করার পর সেখানে আসলেন সাজ্জাদ নামে সেই জিন। সাজ্জাদ জিন আসায় আমি ওনাকে সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে সাজ্জাদ জিন বললেন, কেমন আছেন নিশাত ভাই, অনেকদিন পর আমাকে স্মরণ করলেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? আয়শা পড়ি, আপনি কেমন আছেন? সালাম দাদু, আপনি? সাজ্জাদ জিনের কথায় আমরা সবাই বললাম, ততটা ভালো নেই। আমি বললাম, সাজ্জাদ ভাই, আপনাকে স্মরণ করলাম একটা সমস্যায় পড়ে, আপনার দাদুকে দিয়ে গভীরভাবে একটা তথ্য সংগ্রহ করে দিতে হবে। এই বলে আমি সাজ্জাদ জিনকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাজ্জাদ জিন বললেন, ও এই ঘটনাটা কঠিন মনে হচ্ছে, তবে চিন্তার বিষয় নেই, দাদু এসব বিষয়ে পারদর্শী, দাদু নিশ্চয়ই পারবে ওই বামন জিনটা বন্দি থাকা বোতলটার খোঁজ দিতে। আপনারা আমাকে আজকের দিনটা দিন, আমি দাদুকে বলে খোঁজ নিয়ে আজ রাতে আপনাদের জানাচ্ছি। কথাটা বলে সাজ্জাদ জিন চলে গেলেন। ও চলে যাওয়ার পর দাদু বলল, সাজ্জাদ জিনের দাদু কি পারবে খোঁজ দিতে? দাদুর কথা আমি ওনাকে শান্ত করে বললাম, ইনশাল্লাহ দাদু, উনি পারবে, কারণ উনি এর আগেও আমাকে অনেক তথ্য দিয়েছেন। কথাটা বলে আমরা সেই বাকি দিনটুকু অপেক্ষা করতে লাগলাম সাজ্জাদ জিনের জন্য। আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সেদিন রাতে আবার আমাদের কাছে আসলেন সাজ্জাদ জিন। উনি আসায় আমরা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, কিছু কি জানতে পেরেছ? আমাদের কথায় সাজ্জাদ জিন মুচকি এসে বলল, হ্যাঁ, জানতে পেরেছি। কি জানতে পারছেন? সাজ্জাদ ভাই বলেন, সে বামন জিনটা বন্দী হওয়া বোতলটা কোথায় আছে? আমার কথা জবাবে সাজ্জাদ জিন বলেন, সে বামন জিন যেটা সালাম দাদু বোতলবন্দি করে নদীতে ফেলে দিয়েছে সেটা এখন বোতলবন্দি নেই, ও এখন আছে ভারতের ত্রিপুরার একজন তান্ত্রিকের কাছে বন্দি। কি বলেন সাজ্জাদ ভাই, আপনি কি সত্যি বলছেন? আমার কথায় সাজ্জাদ জিন বলল, হ্যাঁ, আমি আপনাদের কাছে এসে সব ঘটনা শোনার পর চলে যাই দাদুর কাছে গিয়ে সব খুলে বলি। আমি দাদুকে আরো বলি গভীরভাবে খোঁজ নিতে। তখন আমার কথায় দাদু আগে সেই নদীতে খোঁজ করে যে নদীতে বোতলটা ফেলে দেওয়া হয়েছিল। সে নদীতে খোঁজ নিয়ে ওকে খুঁজে পায় না। এরপর সেই নদী ধরে খুঁজতে খুঁজতে চলে যায় ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়ে জানতে পারে সেই বামন জিনটা বন্দি আছে একজন তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক সেই বোতলটা খুঁজে পায় নদীর পাড়ে। বোতলটা পেয়ে বুঝতে পারে এটাতে জিন বন্দি আছে।
উনি বিষয়টা বুঝতে পারায় বোতলের মুখ খুলে ওকে নিজের কাছে বন্দি করে রেখে দেয়। এখন সেই বামন জিন সর্দার ওই তান্ত্রিকের কাছেই বন্দি। সাজ্জাদ জিনের কথায় আমরা অবাক হয়ে দাঁড়িয়ে আছি। তখন সালাম দাদু বলেন, এখন উপায়? সে জিনকে ওই তান্ত্রিকের হাত থেকে কিভাবে মুক্ত করব? আর ভারতের ত্রিপুরায় বা যাব কে? তখন আয়েশা বললেন, চিন্তা করবেন না, আমি যাব সেখানে, আর তান্ত্রিককে বোঝাবো ওকে যেন মুক্ত করে দেয়া হয়। আয়েশার কথা আমি বললাম, আয়েশা তুমি যাবা? কোনো সমস্যা হবে না তো? ওই তান্ত্রিক মনে হয় অনেক শক্তিশালী ও খারাপ হবে। আমার কথা জবাবে আয়েশা বললেন, তুমি কোনো চিন্তা করবে না, তান্ত্রিক যত শক্তিশালী হোক আমার থেকে শক্তিশালী না। আমি যেভাবে হোক সেই বামন জিনকে মুক্ত করব। এদিকে তখন সাজ্জাদ জিন বলল, আয়েশা পুরি ওখানে যাবেন ভালো কথা, সাবধানে থাকবেন, ওই তান্ত্রিক কিন্তু ভালো না। সাজ্জাদ জিনের কথায় ওনাকে বললাম, সাজ্জাদ ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, অনেক উপকার করলেন আমার, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমার সাজ্জাদ ভাই সবার কাছে বিদায় নিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর আয়েশা আমাকে বললেন, নিশাত তুমি বাড়িতে যাও, আমি যাচ্ছি ভারতের সেই তান্ত্রিকের কাছে, দোয়া করো খুব তাড়াতাড়ি যেন জিনকে সাথে করে নিয়ে ফিরে আসতে পারি। আয়েশার কথা আমি বললাম, ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। তখন আয়েশা সালাম দাদুকে বলে চলে গেলেন ভারতের ত্রিপুরায় সেই তান্ত্রিকের কাছে। আয়েশা পরি সেই তান্ত্রিকের কাছে যাবার পর তান্ত্রিক বললেন, কে তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা পরী, তুমি আমার কাছে কি চাও? তখন আয়েশা পরির সব ঘটনা তান্ত্রিককে খুলে বললেন। আয়েশা এটাও বললেন, ওনার কাছে বন্দী থাকা সেই বামন জিন সর্দারকে মুক্ত করে দিতে। আয়েশার মুখে এসব কথা শুনে তান্ত্রিক বললেন, তোমার কথা তো বুঝলাম, কিন্তু আমি তো একে ছাড়বো না, কারণ ও বামন জিন সর্দার। বামন জিন সর্দার অনেক শক্তিশালী হয়, ওকে বন্দি করেছে, এখন ওকে দিয়ে অনেক কাজ করিয়ে নিব, ওকে দিয়ে আমার অনেক উপকার হবে, ওকে যদি ছেড়ে দিই তাহলে আমার কি লাভ হবে? তখন আয়েশা বলল, ওকে ছেড়ে দিন, এর বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দেয়া হবে। আয়েশার কথায় তান্ত্রিক বলল, আমাদের দেশের টাকা হলে নিতে পারি, অন্য দেশের টাকা কিভাবে নিব? তুমি আমাকে সোনাদানা বা অন্য কোনো গুপ্তধন দিয়ে দাও, তাহলে সেই বামন জিন সর্দারকে ছেড়ে দিব। তান্ত্রিকের কথায় আয়েশা পুরি কোনো উপায় না পেয়ে আবার সালাম দাদুর কাছে আসলেন, আর দাদির রাখা একটুখানি সোনার চেন সেটা নিয়ে আবার তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিকের কাছে যাওয়ার পর আয়েশা বললেন, এ তান্ত্রিক, এই যে সোনার চেনটা নিন, আর বিনিময়ে বামন জিনকে মুক্ত করে দিন। আয়েশার কথায় তান্ত্রিক সোনার চেনটা নেয় আর আয়েশাকে বলে, ওই যে দেখো একটা জায়গায় একটা বোতল রাখা, সেই বোতলে বন্দি আছে সেই বামন জিনটা, যাও বোতলটা নিয়ে চলে যাও, গিয়ে সেই সালাম কবিরাজকে বলিও ওকে মুক্ত করবে। তান্ত্রিকের কথা আয়েশা বোতলের কাছে গিয়ে বোতলটা ধরছে, এমন সময় তান্ত্রিক হাসতে হাসতে বলল, তোকে বোকা বানালাম আয়েশা পুরি, তুই যেখানে দাঁড়িয়ে আছিস ওটা আমার পাতা ফাঁদ, আমি মাটিতে গোল বৃত্ত এঁকে ওখানে বোতলটা রাখছি, যেন তুই বোতলটা নিতে গেলে সেই গোল বৃত্তের মধ্যে আটকা পড়িস। এখন তুই বন্দি, তোকে আমি জিনটার মতো আমার কাছে বন্দি করে রেখে কাজ করাবো, তুই আর ওই গোল বৃত্ত থেকে বের হতে পারবি না। তান্ত্রিকের কথা আয়েশা বললেন, আমাকে কথা দিয়ে কথা রাখলি না তান্ত্রিক, তুই আমাকে ধোকা দিলি, তোর ধোকা দেওয়ার শাস্তি অবশ্যই পাবি। এই বলে আয়েশা পরি তান্ত্রিকের সামনেই সেই গোলবৃত্ত থেকে বাইরে বেরিয়ে আসলেন। আয়েশা পরি গোলবৃত্ত থেকে বের হওয়ায় তান্ত্রিক চোখ বড় করে তাকিয়ে বললেন, এটা কিভাবে সম্ভব, তুই কিভাবে বের হলি? তখন আয়েশা পরি রেগে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইলেন। এটা দেখে তান্ত্রিক তার সাথে থাকা অন্য জিনদের ডাকলেন। তান্ত্রিকের ডাকে অন্য জিনেরা সেখানে এসে আয়েশা পরীকে দেখে বলল, ওরে বাবারে, আমরা এই আয়েশা পরীর সাথে পারবো না। কথাটা বলে জিনগুলো পালিয়ে গেলেন। ওরা পালানোর পর তান্ত্রিক বললেন, আমাকে মাফ করে দাও আয়েশা পরী, আমি তোমাকে চিনতে পারিনি, তোমার শক্তির বিষয়ে আমার জানা ছিল না, মাফ করো আমাকে। তান্ত্রিকের এমন অনুরোধে আয়েশা বললেন যে একবার ধোকা দিতে পারে সে বারবার ধোকা দিতে পারে। কথাটা বলে রেগে তান্ত্রিককে মেরে ফেললেন আয়েশা পরী। তান্ত্রিককে মেরে ফেলে সেই বামন জিন সর্দার বন্দী হওয়া বোতলটা নিয়ে সালাম দাদুর বাড়িতে আসে আয়েশা পরী। আয়েশা পরী আসায় আমাকে খবর দেয়া হয়। খবর পেয়ে আমি সালাম দাদুর বাড়িতে যাওয়ায় আয়েশা বলে, নিশাদ এসেছ? আমি আল্লাহর রহমতে বন্দি বামন জিনকে নিয়ে আসছি, এই যে এই বোতলে বন্দি আছে সে। তখন সালাম দাদু খুশি হয়ে বলল, আয়েশা এখন আমরা কি করব? দাদুর কথার জবাবে আয়েশা বলল, দাদু ওকে মুক্ত করে দিন, ও মুক্ত হয়ে ওর রাজ্যে ফিরে গেলে ওরা দাদিকে রেখে যাবে। আয়েশার কথায় সালাম দাদু বোতলের মুখ খুলে সেই জিনটা মুক্ত করলেন। জিনটা মুক্ত হয়ে বাইরে আসায় আয়েশা বলল, শোন,
তোর বাবার সাথে চুক্তি অনুযায়ী তোকে মুক্ত করে দিলাম। তুই তোর রাজ্যে ফিরে গিয়ে সালাম দাদুর স্ত্রীকে বাড়িতে রেখে যাবি। এখন যা, তুই মুক্ত, এখন তোর রাজ্যে ফিরে যা। আয়েশার কথায় সেই জিন চলে গেলেন তার রাজ্যে। ও চলে যাবার পর সালাম দাদু বললেন, ও আমার স্ত্রীকে ছাড়বে তো? তখন আয়েশা বললেন, হ্যাঁ দাদু ছাড়বে, ওরা নিজেই দাদিকে রেখে যাবে যেভাবে নিয়ে গেছে। এখন বাড়িতে চলে যাই, কি খবর হয় আমাদের জানাবেন। আমার কথায় দাদু রাজি হওয়ায় আমরা চলে গেলাম বাড়িতে। আমরা বাড়িতে যাবার পর কেটে যায় দিনটা, তবুও দাদিকে ওরা রেখে যায় না। দিনটা যায়, রাতটাও চলে যায়, তবুও দাদি বাড়িতে আসে না। দাদি বাড়িতে না আসায় সালাম দাদু আয়েশাকে জানাই বিষয়টা। দাদুর কথায় আয়েশা চলে যায় সেই জিন রাজ্যে। আয়েশা সেখানে যাওয়ায় সেই বৃদ্ধা জিন সকল জিনকে ডাকেন। ওনার ডাকে সেখানে উপস্থিত হন সেই রাজ্যের সকল বামন জিন। এদিকে তখন আয়েশাপুরী সেই বৃদ্ধ জিনকে বললেন, আপনার কথা মতো আপনার ছেলেকে মুক্ত করে দিয়েছি, তাহলে আপনি কেন সালাম দাদুর স্ত্রী দাদিকে বাড়িতে রেখে আসেননি? আয়েশার কথায় সেই বৃদ্ধা জিন বলেন, আয়েশা, তোমার কথার অনেক তেজ। আমি একজন বৃদ্ধা জিন, তোমার থেকে অনেক বড়। তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো না, আমাকে অপমান করো। তোমার কথায় আমি অপমানিত হয়েছি। তুমি সেদিন কি বলেছিলে? সালাম কবিরাজের স্ত্রীর কিছু হলে আমাদের জিন রাজ্য ধ্বংস করে দিবে। তাও দেখি কি করতে পারো। আমার ছেলে এখন মুক্ত, আমি সালাম কবিরাজের স্ত্রীকে ছাড়ব না। শুধু সালাম কবিরাজের বউ না, সালাম কবিরাজকেও আমি ছাড়ব না, মেরে ফেলব। ওনার কথা আয়েশা বললেন, কথা দিয়ে কথা রাখলেন না, আমাকে ধোঁকা দিলেন। আপনি কি চাইছেন আমি যুদ্ধে জড়াই? তখন সে বৃদ্ধা জিনের ছেলে জিন সর্দারও বলল, আয়েশাপুরী আমাকে সালাম কবিরাজ বন্দি করেছিল, ওর কারণে আমি বন্দি হয়েছি। তুমি কি ভেবেছ আমি ওকে ছেড়ে দিব? আমি কাউকেই ছাড়ব না। তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করো তাহলে সালাম কবিরাজের স্ত্রীকে আমরা ছাড়ব না, ওখানেই মেরে ফেলবো নাকি। সে বামন জিন সর্দার কথা শেষ হতে না হতে আয়েশাপুরীও বুকের মধ্যে আঘাত করে ফেলে দিয়ে বুকের মধ্যে পা তুলে বললেন, ধোঁকাবাজদের বাঁচিয়ে রাখতে নেই। কথাটা বলে মুহূর্তে সে জিন সর্দারকে মেরে ফেললেন। জিন সর্দারকে মেরে ফেলার ওর বাবা সেই বৃদ্ধা জিন বললেন, এই এই তুই কি করলি? আমার ছেলেকে হত্যা করেছিস। এই বলে সেই বৃদ্ধা জিন সেখানে থাকা হাজার হাজার জিনকে বললেন, আয়েশাকে ধরো। ওনার কথায় শত শত হাজার জিন তেড়ে আসতে লাগলো আয়েশাপুরীর দিকে। এদিকে আয়েশাপুরী রেগে সে জিনদের সাথে একাই যুদ্ধ করতে লাগলেন। আয়েশাপুরী ওদের সাথে যুদ্ধ করার সময় সেকেন্ডে একটা করে জিনকে মেরে ফেলেছেন। আয়েশাপুরীর শক্তির কাছে ওরা কিছুই না। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল। বেশ কিছুক্ষণ মধ্যে যুদ্ধ চলার ইতিমধ্যে নিহত হয়েছে শত শত জিন। শত শত জিনকে মারায় আয়েশা বুঝতে পারলেন এদেরকে মারলেও এরা কমবে না, একের পর এক জিন আসবে। তাই আয়েশাপুরী সরাসরি সেই বৃদ্ধা জিনকে ধরে শূন্যে তুলে আছাড় মারেন। সেই জিনকে আছাড় মারায় বাকি জিনগুলো ভয়ে দূরে সরে যায়। তখন সেই বৃদ্ধা জিন বলেন, আয়েশাপুরী আমাকে কিছু করবি না, আমাকে মেরে ফেললে তো দাদিকে ছাড়ব না। মনে রাখিস, তো দাদি যে খাঁচায় বন্দি সেই খাঁচাটা আমি ছাড়া কেউ খুলতে পারবে না। ওই বৃদ্ধা জিনের এমন কথা এসে ওনাকে একের পর এক আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, দাদিকে মুক্ত কর, নইলে তোকে এখানেই মেরে ফেলবো, মুক্ত কর। আয়েশাপুরীর আঘাতে সেই বৃদ্ধা জিন বলেন, ঠিক আছে, আমি সালাম কবিরাজের স্ত্রীকে ছেড়ে দিচ্ছি, তুই আমাকে মারিস না, ছেড়ে দে। তখন আয়েশা বললেন, ঠিক আছে, দাদিকে মুক্ত কর, আমি তোকে ছেড়ে দেব। আয়েশার কথায় সেই বামন বৃদ্ধা জিন সালাম দাদুর স্ত্রীকে সেই খাঁচা থেকে বের করে দিলেন। ওনাকে বের করে জিনটা বললেন, আয়েশাপুরী যা, ওনাকে নিয়ে যা। তখন আয়েশা মুচকে একটা হাসি দিয়ে বলল, যাবার আগে বেঈমানি ও ধোঁকাবাজি করার শাস্তি দেব না। কথাটা বলে আয়েশাপুরী সেই বামন বৃদ্ধা জিনকে মেরে ফেললেন। জিন সর্দার ও জিন সর্দারের বাবাকে মেরে ফেলায় সেখানে থাকা সকল জিনেরা পালিয়ে গেলেন। সবাই পালিয়ে যাওয়া আয়েশা দাদিকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। জিন রাজ্য থেকে ফিরে আসে এদিকে দাদি সালাম দাদুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। এই যেন সুখের কান্না। দাদিকে ফিরে পেয়ে সালাম দাদু অনেক খুশি। সালাম দাদুর খুশির মধ্য দিয়ে আয়েশাপুরীর এই গল্পটা এখানেই শেষ করলাম। আমি এরপর আরেকটা আয়েশাপুরীর গল্প নিয়ে আসব। সব অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের আরো গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।